অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস দায়বন্ধন। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম ৩টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে আমি প্রথম ৩টি পর্বের লিংক দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ব উপন্যাসটির ৪র্থ পর্ব। শুরু করছি তাহলে। সারাটা দুপুর ঘুমিয়ে কাটিয়েছে জয়দীপ। নিচের দুটো বার্থে মেয়েরা শুয়েছিল। উপরের বার্থে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিল সে। ৪ মাস সময় এবং তার মধ্যে একটা নিখোঁজ হওয়া লোককে খুঁজে বের করে দিতে পারলে ১,০০,০০০ টাকা পাওয়া যাবে। ওদের যদি ৩,০০০ টাকা দৈনিক রোজগার হয়, তাহলে ছুটির দিন বাদ দিলে মাসে ৬০,০০০-এর মতো হয়। ১,০০,০০০ টাকা সেক্ষেত্রে এমন বেশি কিছু নয়। মুখার্জিদের সম্পত্তির পরিমাণ কত? হঠাৎ যেন সুনীলের গলা কানে এলো। আরে ইয়ার, ২,০০,০০০ টাকা চা, দেখবি রাজি হয়ে যাবে। এখন জয়দীপের মনে হলো তাড়াহুড়োয় কথাটা মনে ছিল না একদম। সুনীলকে অন্তত ১,০০০-২,১ টাকা দিয়ে নিয়ে আসা উচিত ছিল। ও সঙ্গে থেকে মদত না দিলে এই টাকা সে কখনোই রোজগার করতে পারত না। জয়দীপ হাসল। বাহ, এর মধ্যে সে রোজগার বলে ভেবে নিতে পারছে। ট্রেন কোন একটা স্টেশনে থেমেছিল। পত্রলেখার গলা পাওয়া গেল। কি মশাই, আর কত ঘুমাবেন? চা চলবে কি? নিশ্চয়ই, আমি বলছি। ওপর থেকে নামার চেষ্টা করলো জয়দীপ। ততক্ষণে চাওয়ালাকে ডেকে ৩ ভার চায়ের অর্ডার দিয়ে ফেলেছেন পত্রলেখা। সাথীলেখা উঠে বাবু হয়ে বসে চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে মুখ বিকৃত করল। জয়দীপ বলল, খুব মিষ্টি দিয়ে ফেলেছে। সাথীলেখা বলল, দিয়ে ফেলেছে মানে? যেন আপনি রোজ এই স্টেশনের চা খান, তাই মনে হচ্ছে আজ বেশি মিষ্টি দিয়েছে। জয়দীপ তাকালো। আপনি কেন যে আমার উপর রেগে আছেন আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার অন্যায়টা কোথায়? আপনি পুরুষ, এটাই আপনার অপরাধ আমার কাছে। এটা আমার অপরাধ? অবাক হলো জয়দীপ। হ্যাঁ, কোনো মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করে তার সর্বনাশ আপনি স্বচ্ছন্দে করতে পারেন। আমি সেটা করতে পারি বলে আপনার মনে হচ্ছে? এতদিন ভাবিনি, এখন তো তাই মনে হচ্ছে। কাগজে দেখেছি বাবা মেয়েকে ধর্ষণ করেছে, মামা ভাগ্নিকে। মনে হতো ওরা পিশাচ, ব্যতিক্রম। কিন্তু এখন মনে হচ্ছে প্রকৃতি আপনাদের প্রবৃত্তিকে এমনভাবে তৈরি করেছে যে। মাথা নাড়ল সাথীলেখা। কথা শেষ করতে পারল না। খুব রাগ হয়ে গেল জয়দীপের। ও, তার মানে এই যে আমি আপনার সঙ্গে এক কুপিতে আছি, এতে নিজেকে আনসেফ মনে করছেন আপনি? না। না কেন? এই তো বললেন, ব্যঙ্গ করল জয়দীপ। আর কি নতুন ক্ষতি করবেন আপনি? একবার কনসিভ করলে দ্বিতীয়বার তো কেউ সেটা করাতে পারে না। ভাঁড় জানালার বাইরে ফেলে দিল সাথীলেখা। পত্রলেখা বলল, তুই অন্যায় করছিস সাথী। কেউ একজন দোষ করেছে বলে সবাইকে দোষী ভাবা বোকামি। জয়দীপবাবু, আপনি কিছু মনে করবেন না। জয়দীপ তখনও উত্তেজিত ছিল। বলল, দেখুন সাথীলেখা, আমি আজ পর্যন্ত এমন কোনো কাজ করিনি যাকে ইমরাল বলা হয়। চারপাশের লোকজন যখন ন্যায় নীতি বিসর্জন দিয়েছে, তখন তাদের দলে যোগ দিতে পারিনি আমি। এমএ পরীক্ষার আগের দিন জানতে পেরেছিলাম প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে। টাকা দিলেই সেটা পাওয়া যেতে পারত। আমার সেই প্রশ্ন কেনার ইচ্ছে একটুও হয়নি। আমি সাধারণ মানুষ, কিন্তু মনুষ্যত্ব নিয়ে বাস করতে চাই যতদিন পারব। আজ আপনার দিদি অনুরোধ না করলে আমি আপনাদের সঙ্গে দিল্লি যেতাম না। তাই অনুরোধ, এসব কথা দ্বিতীয়বার আমাকে বলবেন না। সন্ধ্যের মুখে দরজায় শব্দ হলো। কন্ডাক্টর গার্ড এসে হেঁকে বললেন, এখানে একটা বার্থ খালি আছে, বয়স্ক প্যাসেঞ্জার দিলে আপত্তি নেই তো? পত্রলেখা বললেন, যদি অন্য কুপেতে বার্থ খালি থাকে তো সেখানে দিন না, বুঝতেই পারছেন অজানা অচেনা লোক। বুঝতে পারছি ম্যাডাম, এই বার্থটা কটক থেকে বুকড ছিল, কিন্তু প্যাসেঞ্জার আসেনি। মুশকিল হলো এখন ওরা ১০০ টাকা এক্সট্রা দিতে চাইছে। ব্যাগ খুললেন পত্রলেখা। একটা ১০০ টাকার নোট বের করে এগিয়ে ধরলেন লোকটির সামনে। ছো মেরে সেটি নিয়ে গেল লোকটি। বলল, আর কোনো চিন্তা করবেন না ম্যাডাম, দিল্লি পর্যন্ত আপনারা আরাম করুন। জয়দীপ হতবাক হয়ে দৃশ্যটি দেখছিল। লোকটি চলে যেতেই সে বলল, এটা কি করলেন?
ওকে ঘুষ দিলেন? না, আরাম কিনলাম। এই ছোট্ট জায়গায় আর একটা উটকো লোক নাকের সামনে বসে থাকবে? ১০০ টাকা দিয়ে তাকে বিদায় করলাম। বেশ জোরের সঙ্গে পত্রলেখা বললেন, কিন্তু এটা অন্যায়। আপনি নিজে অন্যায় করলেন, আবার অন্যকেও প্রশ্রয় দিলেন। জয়দীপ কথাটা বলা মাত্র শান্তিলেখা মুখ ফেরালো ওর দিকে। কথাগুলো শুনে যেন সেও বেশ অবাক হয়েছে। না জয়দীপ, আমি কোনো অন্যায় করিনি। আমি এফোর্ড করতে পারি বলে টাকাটা দিয়ে আরাম কিনেছি। আমি না দিলে লোকটা অন্য এক প্যাসেঞ্জারের কাছ থেকে ওই টাকা নিত। আমি সেটা বন্ধ করতে পারতাম না। ধরুন যে লোকটা আসতো সে অতি বদলোক। তার ভয়ে আমাদের সারা রাত জেগে বসে থাকতে হতো। তখন আপনি কি করতেন? ওর বিরুদ্ধে কমপ্লেন করতাম। বাহ, চমৎকার! সেটা শুনে ব্যবস্থা নেবার জন্য এই ট্রেনে কে অপেক্ষা করছে বলতে পারেন? কেউ না। একটু বাস্তবে নেমে আসুন মশাই, নইলে জীবন আপনার সঙ্গে প্রতি পায়ে বিশ্বাসঘাতকতা করবে। গুম হয়ে গেল জয়দীপ। হ্যাঁ, অজানা লোকটি অসভ্য হলে তাদের নিশ্চয়ই অসুবিধে হতো, কিন্তু এইভাবে ঘুষ দেওয়াটা মেনে নিতে বাধছিল তার। রাতের খাওয়া শেষ হলে যে যার মতো শুয়ে পড়ল। পত্রলেখা তার সঙ্গে আর বেশি কথা বলেননি। চুপচাপ সিগারেট খেয়ে গেছেন গোটা ৫। আর শান্তিলেখা তো কথাই বলছে না। মাঝরাতে ঘুম ভেঙে গেল জয়দীপের। প্রচণ্ড শব্দ তুলে ট্রেন ছুটছে। চাকার সঙ্গে লাইনের ঘর্ষণ এই রাত্রে ভয়ঙ্কর আওয়াজ তুলছে। কিন্তু সেটা ছাপিয়ে একটা চাপা কান্নার আওয়াজ কানে এলো। সে নিচের দিকে ঝুঁকে দেখল পত্রলেখা দেয়ালের দিকে পাশ ফিরে ঘুমোচ্ছেন। পাশের নিচের বার্থে জানালার ধারে বসে আছে শান্তিলেখা। হাঁটুর উপর গাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। জয়দীপ নেমে এলো ওপর থেকে। শান্তিলেখা, প্লিজ শান্ত হন। আপনি কার জন্য কাঁদছেন? কান্না প্রবল হলো। এবার ঘুম ভাঙল পত্রলেখার। একরাশ বিরক্তি নিয়ে তিনি ঘুম ভাঙা চোখে ওদের দেখলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আবার কি হলো? জয়দীপ বলল, নিজেকে শক্ত করুন শান্তিলেখা। আপনি তো নিজের চোখে দেখে এসেছেন সব। ওরকম লোকের জন্য কান্নার কোনো যুক্তি আছে? কান্না গিলল শান্তিলেখা। শোয়ার সময় জানালা বন্ধ করে দেয়া হয়েছিল। জয়দীপ এগিয়ে গিয়ে তার একটা খুলে দিতে হু হু হাওয়া শান্তিলেখার চুল উড়িয়ে দিতে চাইল। ভদ্রলেখা বললেন, শুয়ে পড়, এসব আর ভালো লাগছে না। তোমার পক্ষে এটা বলা স্বাভাবিক, শান্তিলেখা বেশ জোর দিয়ে বলল। জানালা খোলায় বাইরের আওয়াজ এখন বেশ বেড়ে গিয়েছে। তার মানে কি বলছিস তুই? চিৎকার করলেন পত্রলেখা। তুমি তোমার বোনের সমস্যা সমাধান করতে চাইছো, আমি আমার নিজের সমস্যায় জেরবার হচ্ছি। এ দুটো তো এক হতে পারে না। হবে, দিল্লিতে গেলে দিন তিনেকের মধ্যেই সমাধান হয়ে যাবে। না, মাথা নাড়ল শান্তিলেখা। না মানে? আমি অ্যাবর্শন করাবো না। কি পাগলের মতো কথা বলছিস? আমি ভেবেচিন্তে সুস্থ মানুষের মতোই বলছি। উঠে বসলেন পত্রলেখা। স্বাতী, আমি অনেক চিন্তা করে এই সিদ্ধান্ত নিলাম দিদি। কি আশ্চর্য! ছটফট করলেন পত্রলেখা। তোর মাথার ঠিক নেই, তুই অবিবাহিতা। এদেশে অবিবাহিতা মেয়ের শরীরে সন্তান এসেছে জানলে চারধারে ছি ছি শুরু হয়ে যায়। তার আবার বিয়ে হওয়াই মুশকিল। তার উপরে যদি তুই কুমারী অবস্থায় মা হতে চাস, তাহলে কি পরিণতি হবে ভাবতে পারিস? পারি, কারণ আমার আগে এদেশে অনেক মেয়ে কুমারী অবস্থায় মা হয়ে দিব্যি আছে, কাজকর্ম করছে। সমাজ তাদের নিয়ে মাথা ঘামায়নি। তারা সামাজিক মানুষ নন, ইম্পসিবল। আমাকেও কেন সামাজিক হতে হবে? তাছাড়া এই যে এতদিন ধরে একটু একটু করে বড় হলাম, কোনো সমাজের অস্তিত্ব তো আমার চোখে পড়েনি। সমাজ বলে কিছু এখন নেই, এ কথাটা তুমি ভুলে যাচ্ছ দিদি। বাহ, চমৎকার! তারপর বাচ্চাটাকে কি পরিচয় দিবি? আমার পরিচয়ই ওর পরিচয় হবে। একটা লম্পট মাফিয়া গুন্ডার বাচ্চাকে বড় করবি কোন আশা নিয়ে? ওই রক্ত যার শরীরে থাকবে তার ভবিষ্যৎ বুঝতে পারছিস না? পারছি। তবু এটা চাইছিস? হ্যাঁ, আমি যেটা পারলাম না ওকে দিয়ে তাই করাবো। কাল আমি ওর কাছে ভিক্ষে করেছিলাম,
কিন্তু আমার উচিত ছিল ওকে খুন করা। আমি তা পারিনি। কিন্তু ওর রক্ত আমার সন্তানের শরীরে থাকবে বলে তাকে দিয়ে খুব স্বচ্ছন্দে খুনটা করাতে পারবো। এটাই আমার একমাত্র লক্ষ্য হবে। মাই গড! চাপা গলায় বললেন পত্রলেখা। এ নিয়ে আর চিন্তা করো না। তোর নিজের ভবিষ্যৎ? অবৈধ সন্তান আছে এমন মহিলাকে কোনো পুরুষ বিয়ে করবে ভেবেছিস? সারা জীবন তোকে একা থাকতে হবে। বেঁচে থাকতে হলে যে একজন পুরুষ দরকার, এই থিওরিতে আমি বিশ্বাস করি না। আমি আমার মতো বেশ থাকতে পারবো। তাই? তাহলে অজয় ভার্মার সঙ্গে প্রেম করতে গিয়েছিলি কেন? প্রেম জীবনে একবারই আসে। ওটা এসেছিল, চলেও গেল। পত্রলেখা জয়দীপের দিকে তাকালো। কি বলি বলুন তো? আপনি ওকে একটু বুঝিয়ে বলুন না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। স্বাতীলেখা বলল, বললাম তো, এসব নিয়ে তুমি ভেবো না। জয়দীপ এতক্ষণ চুপচাপ শুনছিল। স্বাতীলেখার মধ্যে অদ্ভুত এক জেদ দেখতে পাচ্ছিল সে। আত্মহত্যা করার ঠিক আগের মুহূর্তে মানুষ কি এরকম জেদ খুঁজে পায়? সে স্বাতীলেখাকে বলল, আপনার পরিকল্পনা নিয়ে একটা কথা বলার আছে। স্বাতীলেখা তাকালো। আপনি যে আশা নিয়ে বাচ্চাটাকে বড় করবেন তা মিথ্যে হয়ে যেতে পারে। তার মানে? আপনি নিজে যা পারেননি তা ওকে দিয়ে করাতে চাইছেন। আপনি এইভাবে প্রতিশোধ নিতে চান। কিন্তু কার বিরুদ্ধে প্রতিশোধ নেবেন সে তখন পৃথিবীতে থাকবে না বলেই আমার বিশ্বাস। স্বাতীলেখা কোনো কথা না বলে ফ্যাল করে তাকালো। আপনি শুনেছেন কিনা জানি না যে ছেলেটি ট্যাক্সিতে আমাদের ঘাটশিলায় পৌঁছে দিয়ে গিয়েছিল। সে বলে গিয়েছে গত রাতেই অজয় ভার্মা এবং তার ৩ সঙ্গীকে ওরা শেষ করে দেবার পরিকল্পনা নিয়েছে। আমরা যখন জামশেদপুর থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন পুলিশের জিপকে পাম্পের দিকে ছুটে যেতে দেখেছি। শেষ পর্যন্ত ঘটনা কি হয়েছে তা আমি জানি না। ধরা যাক গতকাল ওরা মারতে পারেনি, কিন্তু রবীন্দ্রনাথের লেখায় পড়েছি অন্যায়ের ছুরির কোনো বাট থাকে না। যে সেই ছুরি মারে তার হাতও রক্তাক্ত হয়। অর্থাৎ মাস্তানির জগতে একজন লোক কখনোই দীর্ঘজীবন বেঁচে থাকতে পারে না। আজ না হয় কাল কেউ বিশ্বাসঘাতকতা করে ওকে মেরে ফেলবেই। তাই প্রতিশোধ নেবার সুযোগ আপনি পাবেন না। জয়দীপ খুব গম্ভীর ভঙ্গিতে কথাগুলো বলল। পত্রলেখা বললেন, আপনি ঠিক বলেছেন জয়দীপ। আচ্ছা, গত রাতে কিছু হয়েছে কিনা তা দিল্লিতে গিয়ে ফোন করে জানতে পারা যায় না? যাবে। কথাটা বলার পরে জয়দীপের মনে হলো, কি করে যাবে? রতন কিংবা সুনীলের টেলিফোন নাম্বার তো তার জানা নেই। সংশোধন করতে গিয়েও সে থেমে গেল। কারণ ওই মুহূর্তে স্বাতীলেখা অসহায়ভাবে পেছনের দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। একেবারে ভেঙে পড়লে মানুষ ওই ভঙ্গিতে বসে থাকে। সত্যি কথা বললে ও উৎসাহিত হতে পারে, তাই না বলাই ভালো। দিল্লির করলবাগে পত্রলেখার বাড়িটি বেশ বড়। প্রায় দিন ৬ তিনি ছিলেন না, কিন্তু ব্যবসার কোনো ক্ষতি হয়নি। এক বৃদ্ধ বিশ্বস্ত কর্মচারী সব দেখাশোনা করেন। বাড়ির পেছন দিকে শেড করে রান্নার ব্যবস্থা হয়েছে। অনেকগুলো মানুষ কাজ করছে সেখানে। একতলার বাঁ দিকের গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দেয়া হলো জয়দীপকে। পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যে সেই বৃদ্ধ কর্মচারী জয়দীপকে ভালো করে লক্ষ্য করে বেরিয়ে গেলেন। ১ ঘন্টার মধ্যে নতুন ২টো শার্ট, প্যান্ট, আন্ডারওয়্যার এবং ৩ প্রস্থ জামা পাঞ্জাবি নিয়ে এলো। খেয়ে দিয়ে লম্বা ঘুম দিল সে। তার ঘরটিও শীতাতপ নিয়ন্ত্রিত। ঘুম থেকে উঠে একটু শীত শীত করতে লাগলো তার। এরকম ঘরে ঘুমোবার অভ্যেস নেই বলেই মেশিনটা বন্ধ করে দিল। জয়দীপের মনে পড়ল এ বাড়িতে ঢোকার পর থেকে স্বাতীলেখা অথবা পত্রলেখার দেখা পাওয়া যায়নি। স্নানের পর তাকে খেতে দেয়া হয়েছিল নিচের ডাইনিং রুমে। বাইরে যেটা সম্ভব হয়নি নিজের বাড়িতে পৌঁছে সেই তফাৎটা জানিয়ে দিচ্ছেন কি পত্রলেখা? হয়তো নয়। জয়দীপ নিজেকে বোঝালো, প্রত্যেক বাড়ির নিজস্ব সিস্টেম থাকে, সেটা মানতেই হয়। এখন তার কি করা উচিত? এরা সুস্থভাবে পৌঁছে গিয়েছেন দিল্লিতে। তার কর্তব্য শেষ। অতএব কলকাতায় ফিরে যেতে অসুবিধে নেই। যদিও পত্রলেখা তাকে প্রস্তাব দিয়েছেন স্বামীর হদিশ বের করে দিতে, কিন্তু পরে আর এই বিষয়ে কোনো কথা বলেননি। দিল্লিতে এসে গিয়েছে বলেই জয়দীপের ইচ্ছে হচ্ছিল সেই চেষ্টা করার। ১,০০,০০০ টাকা তো কম কথা নয়। কিন্তু সে জানা দূরের কথা ভদ্রলোকের নাম পর্যন্ত শোনেনি।
জয়দীপ ঠিক করলো পত্রলেখার সঙ্গে এ ব্যাপারে কথা বলবে। উনি যদি উৎসাহ না দেখান তাহলে কালই কলকাতায় ফিরে যাবে। মোট 5,000 পেয়েছিল সে পত্রলেখার কাছে। কিছু খরচ হয়েও বাকি টাকা যা আছে তা বেশ কয়েক মাস লড়বার পক্ষে যথেষ্ট। বিকেলে সে পোশাক পরিবর্তন করে নিয়ে হল ঘরে এলো। শেলফের উপর একজন মধ্যবয়স্ক মানুষের ছবি রাখা আছে স্ট্যান্ডে। লোকটি কে? ছবিটির সামনে দাঁড়িয়ে সে ভালো করে দেখল। অতি সাধারণ চেহারা, সুন্দর বলা যায় না কোনোভাবেই। একটু কি মোটা ছিলেন? শুধু মুখ দেখে শরীর আন্দাজ করা মুশকিল। সাহেবের ছবি দেখছেন? প্রশ্ন শুনে জয়দীপ দেখল বৃদ্ধ কর্মচারী পেছনে এসে দাঁড়িয়েছেন। 3 বছর হয়ে গেল না? হ্যাঁ। জলজান্ত মানুষটা একেবারে কর্পূরের মতো উবে গেল। আপনার কোনো ধারণা নেই? না, আমাকে ধরে নিয়ে এসেছিলেন ব্যবসা দেখার জন্যে। এর আগেই এক বড় কোম্পানিতে ক্যাটারিং এর কাজ করেছি আমি। বললেন আপনাকে আমার চাই। তা তিনি গেলেন হারিয়ে, আমাকে হাল ধরিয়ে দিয়ে। অমিতাভ মুখার্জি, ইঞ্জিনিয়ার মানুষ। কেন যে ব্যবসায় এলেন? আপনার কি মনে হয় ব্যবসা সংক্রান্ত সমস্যায় উনি উধাও হয়েছেন? তা জানি না। পুলিশ পারল না, ডিটেকটিভ এজেন্সি ফেল করলো। ওর কি সাধু সন্ন্যাসীতে ভক্তি ছিল? না না, ওদের দু চক্ষে দেখতে পারতেন না। বলতেন কাজকর্ম করবে না বলে ভেগ ধরে পাবলিককে এক্সপ্লয়েট করছে। মুখার্জি সাহেবের মতো মানুষ সাধু হতেই পারেন না। বৃদ্ধ কর্মচারী কথা বলতে বলতে ঘুরে দাঁড়ালেন। বারান্দা পেরিয়ে এক ভদ্রলোক ততক্ষণে হল ঘরে ঢুকে পড়েছেন। বৃদ্ধ বললেন, নমস্কার, মেম সাহেব এসে গিয়েছেন। ছিপছিপে শক্ত পেটানো শরীরের মানুষটি বললেন, হ্যাঁ, ফোন পেয়েছি, খবর দিন। বৃদ্ধ চলে যেতেই ভদ্রলোক তাকালেন জয়দীপের দিকে। তারপর জিজ্ঞাসা করলেন, এক্সকিউজ মি, আপনাকে আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। স্বাভাবিক, আমি দিল্লিতেই প্রথম এলাম। আমার নাম জয়দীপ। আমি অশোক রায়। হাত বাড়ালেন অশোক। পত্রলেখার আত্মীয় নিশ্চয়ই? না, ওর অনুরোধে আমাকে এখানে আসতে হয়েছে। আমাদের পরিচয় অল্প দিনের। আপনি? আমি অমিতাভর বন্ধু ছিলাম, সেই সূত্রে পত্রলেখারও। এই সময় পত্রলেখা নেমে এলেন উপর থেকে। আরে, কেমন আছো? চলছে। তুমি? এগিয়ে গেলেন অশোক। উহ, যা টেনশন গেল। বেঁচে ফিরে আসতে পারবো বলে ভাবিনি। সে কি, কি হয়েছিল? প্রচন্ড উদ্বেগ দেখালেন অশোক। সে অনেক কাহিনী। তোমাদের তো আলাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, উনি অবশ্য ওর পরিচয় দেননি। সবাই তো তোমাদের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নয়। জয়দীপ একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। উনি যে সাহায্য করেছেন তা ভাবা যায় না। প্রাইভেট ইনভেস্টিগেটর? ইনি তো দিল্লিতে এর আগে কখনো আসেননি। যদি তুমি অমিতাভর ব্যাপারে ওকে নিয়ে এসে থাকো তাহলে সেটা ইউজলেস হবে। এখানকার দুঁদে গোয়েন্দারাই কিছু করতে পারলো না, অপরিচিত শহরে উনি কি করবেন? অশোক রায় হাসতে হাসতে বললেন, দেখা যাক। তুমি কি ওপরে যাবে? সাথী লেখা এসেছে। তাই নাকি? কিন্তু ওর শরীর ভালো নেই, ওকে ডিস্টার্ব না করাই ভালো। তাহলে চলো বাইরে কোথাও যাওয়া যাক। আজ থাক অশোক, আজ আমি খুব টায়ার্ড। তাছাড়া এই কদিনের ব্যবসার খবরাখবর নিতে হবে। তুমি বসো, চা খাও। তোমাকে আজ একদম অন্যরকম মানুষ মনে হচ্ছে পত্রলেখা। সবাই কি রোজ একরকম থাকতে পারে? ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। পত্রলেখা মিষ্টি করে হাসলেন। বেশ, আমি তাহলে যাচ্ছি। তুমি যখন ক্লান্ত বা ব্যস্ত থাকবে না তখন আমাকে ফোন করলে ভালো লাগবে। অশোক রায় জয়দীপের দিকে তাকালেন। এলাম জয়দীপ বাবু। উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে গেলেন ভদ্রলোক। ওর চলে যাওয়াটা যেন সময় নিয়ে দেখলেন পত্রলেখা। তারপর অদ্ভুতভাবে মাথা নাড়লেন। তারপরে আচমকা ঘুরে দাঁড়িয়ে ঝরঝরে হাসলেন। কি, কিরকম লাগছে? ঠিক আছে, চলুন দিল্লি শহরটা আপনাকে ঘুরিয়ে দেখিয়ে আনি। জয়দীপ বলল, আজ আপনি ক্লান্ত, থাক না, পরে হবে। দূর, ওটা তো অশোককে বললাম। হঠাৎই ওর কোম্পানি আজ ভালো লাগলো না। আমার ব্যবসা দেখেছেন? দেখলাম, খুব রান্নাবান্না হলো।
হ্যাঁ, এত মানুষের টেস্টকে স্যাটিসফাই করতে না পারলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। অবশ্যই এ ব্যাপারে মিস্টার দের উপর নির্ভর করতে হচ্ছে আমাকে। আচ্ছা, আপনি চাকরি না খুঁজে এই শহরে ব্যবসায় নেমে পড়ুন না। অমিতাভ চাকরি ছেড়ে ব্যবসায় চলে এসেছিল। ক্যাপিটাল কে দেবে? তাছাড়া যোগাযোগও তো নেই। আমি যদি সঙ্গে থাকি? জয়দীপ হেসে ফেলল। কাল থেকে আপনি আমাকে অনেক প্রস্তাব দিয়ে চলেছেন। আমি সত্যিই কৃতজ্ঞ। তার মানে? আপনি আমাকে গোয়েন্দা হতে বলেছেন, গোয়েন্দা হবার ট্রেনিং নিতে সাহায্য করবেন জানিয়েছিলেন। ওই সংক্রান্ত কোম্পানি খুলবেন বলে ভরসা দিয়েছিলেন। আবার এখন অন্য ব্যবসার কথা বলছেন। আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক, ঠিক। মাথা নাড়লেন পত্রলেখা। পত্রলেখা, আমার মনে হয় আগামীকালই কলকাতায় ফিরে যাওয়া উচিত। এখানে অলসভাবে বসে থেকে কি লাভ? জয়দীপ বলল। সে কি? আপনাকে আমি ১,০০,০০০ টাকা অফার করেছিলাম যদি আপনি আমার স্বামীর সন্ধান এনে দিতে পারেন। ওটা নিশ্চয়ই অলসভাবে বসে থাকা নয়। আপনি রাজি নন? আপনি কি সত্যিই আগ্রহী? হ্যাঁ, আপনি কাজ শুরু করুন। মিস্টার দের সঙ্গে কথা বলুন। ওর সম্পর্কে জানতে পারবেন অনেক কিছু। যদি আমাকে জিজ্ঞাসা করার দরকার হয়, করতে পারেন। গো অ্যাহেড। পত্রলেখা কথা শেষ করে আবার উপরে চলে গেল। এই মহিলার সঙ্গে খড়গপুরের টিকিট কাউন্টারে দাঁড়ানো মানুষটির কোনো মিল নেই। একদম বদলে গিয়েছেন এখানে এসে। সন্ধেবেলা বৃদ্ধ কর্মচারীর সঙ্গে বসল জয়দীপ। ভদ্রলোক থাকেন পুসা রোডের শেষ প্রান্তে। রোজ রাতে বাড়ি ফিরে যান, ভোরে আসেন। ওর সঙ্গে কথা বলে যে ছবিটা জয়দীপের মনে এলো তা হলো অমিতাভ মুখার্জির বয়স ছিল ৩৫-এ। স্ত্রীর চেয়ে তিনি ১০ বছরের বড় ছিলেন। খুব সাদাসিধে মানুষ। অর্থ এলেও জীবনযাত্রার কোনো পরিবর্তন ঘটাননি তিনি। তুলনায় মিসেস মুখার্জি অনেক বেশি আধুনিকা এবং স্ত্রীর ওই জীবনযাত্রা সম্পর্কে কখনো কোনো আপত্তি তিনি করেছেন বলে মনে হয় না। ক্যাটারিং এর ব্যবসা শুরু করে অল্প কয়েক মাসের মধ্যে ১০টি বড় অফিসের কর্মচারীদের জন্য লাঞ্চের দায়িত্ব জোগাড় করতে পেরেছিলেন। বাজার দর থেকে কম দামে খাবার সরবরাহ করতে হতো এবং এ বাবদ অনুদান সেই সব অফিস থেকে পাওয়া যায়। ১,৫০০ প্লেট থেকে গড়পড়তা ৳২ করে ৳৩,০০০ দৈনিক লাভ হয়। এই লাভের কিছু অংশ প্রতি মাসে অফিসের কিছু কর্তাকে প্রণামী হিসেবে দিতে হয়। এটা চালু ব্যবস্থা। এইসব অফিসের মধ্যে রয়েছে হিন্দুস্তান বিস্কুট, আইপিআই, সিসকো অ্যান্ড অ্যালায়েন্স ইত্যাদি। প্রতি মাসে মিস্টার মুখার্জিকে যেতে হতো পেমেন্ট আনতে। তার আগে বিল পৌঁছে দিতেন মিস্টার দে। অমিতাভ ওইরকম পেমেন্ট আনতে গিয়েই আর ফিরে আসেননি। জয়দীপ জানতে চাইল, কোন অফিসে পেমেন্টের জন্য গিয়েছিলেন অমিতাভ? মিস্টার দে জানালেন হিন্দুস্তান বিস্কুট অফিসে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন অমিতাভ। পরে পুলিশ এবং গোয়েন্দারা বলেছে ওই অফিস থেকে চেক কালেক্ট করে বেরিয়ে গিয়েছিলেন ভদ্রলোক। আর তারপর থেকেই ওকে আর দেখা যায়নি। উনি যেখানে যেখানে যেতে পারেন সেই সব জায়গায় খোঁজ নিয়ে ব্যর্থ হতে হয়েছে। কানপুরের বাড়িতেও তিনি যাননি। মুশকিল হলো ওর ব্যবহৃত পোশাক বা অন্য কিছুও কোথাও পাওয়া যায়নি। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে সিগারেট ধরাতে সংকোচ হচ্ছিল, তবু না ধরিয়ে পারল না জয়দীপ। অমিতাভর ব্যাপারটা কিভাবে শুরু করা যায়? হিন্দুস্তান বিস্কুট অফিসে গিয়ে যার কাছ থেকে চেক নিয়েছিলেন তার সঙ্গে প্রথমে কথা বলা দরকার। নিশ্চয়ই পুলিশ গোয়েন্দারা অনেক জেরা করেছে তাকে, তবু যদি কিছু বেরিয়ে আসে। এখন যে সমস্যা হতে পারে সেটা হলো ওই ভদ্রলোক যদি তার সঙ্গে কথা বলতে না চান। তার স্ট্যাটাস কি? কোনো কার্ড সে দেখাতে পারবে না। কিন্তু তার জন্য থেমে গেলে চলবে না। সম্ভাব্য সব জায়গায় যাবে সে। ৳১,০০,০০০ তাকে পেতেই হবে। এই সময় দরজায় শব্দ হলো। জয়দীপ উঠে দরজা খুলতেই অবাক হয়ে গেল। তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাথীলেখা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আপনার সঙ্গে কথা আছে। কি ব্যাপার? অবাক হয়ে গেল জয়দীপ। আপনি কি কালই কলকাতায় ফিরে যেতে চাইছেন? কেন বলুন তো? আগে আমার প্রশ্নের জবাব দিন। দ্রুত বলছিল সাথীলেখা। যদি আপনি যান তাহলে আমিও আপনার সঙ্গে যাব। সে কি? কেন? আমি এখানে থাকব না। কেন? এখন আমার পক্ষে বলা সম্ভব নয়। প্লিজ ২ টো টিকিট কাটবেন। আমার কাছে টাকা নেই। কিন্তু কথা দিচ্ছি কলকাতায় গিয়ে আপনাকে টিকিটের দাম আমি দিয়ে দেব। সেটা ঠিক আছে কিন্তু? কিন্তু?
আপনার দিদি চাইছেন অমিতাভবাবুর নিখোঁজ হওয়ার ব্যাপারটা নিয়ে আমি খোঁজ খবর করি। বুঝতেই পারছেন। আপনি কি নির্বোধ? মানে? যে মানুষ নিজে ইচ্ছে করে হারিয়ে যেতে চায় তাকে কেউ খুঁজে বের করতে পারে? দিদি ভালো করে জানে অমিতাভদাকে কখনোই পাওয়া যাবে না। তাহলে আমাকে খোঁজ করতে বলছেন কেন? সে সম্ভাবনাও খতিয়ে দেখতে চাইছে। তার মানে উনি ওর অনুপস্থিতি এখনো মানতে পারছেন না? উল্টোটাও তো হতে পারে। দিদি নিশ্চিত হতে চাইছে অমিতাভদা যাতে কখনোই ফিরে না আসে। অমিতাভকে ও কখনোই পছন্দ করত না। সে কি? এসব কথা বলা ঠিক হচ্ছে না, কিন্তু উপায়ও নেই। প্লিজ কাজটা নেবেন না। দিদি জীবনে কাউকে ভালোবাসেনি। ভালোবাসার কোনো অনুভূতিই ওর নেই। কিন্তু স্বামী ফিরে না এলে যদি উনি খুশি হন, তাহলে সন্ধান নিচ্ছেন কেন? আমি জানি না। হয়তো ফিরে আসার পথটা বন্ধ করতে। তাতে ওর কি লাভ? লাভ? যান না উপরে, গিয়ে দেখে আসুন। কি দেখব? আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না। প্লিজ জয়দীপ বাবু, কাল ফিরে চলুন। আপনি কিছুতেই অমিতাভদাকে খুঁজে বের করতে পারবেন না। সব জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটে না। মাঝখানে সময় নষ্ট হবে। 1,00,000 টাকার লোভ ছেড়ে দিন প্লিজ। কিন্তু আপনার ব্যাপারটা, সেটা কলকাতায় গিয়ে করা সম্ভব। কিন্তু এখানে কি অসুবিধে? আমার ভয় করছে। কাল বিকেলে ট্রেনের টিকিট কেটে রাখবেন। দরজায় পৌঁছে গেল পত্রলেখা। আপনাকেও কি আমি বিশ্বাস করতে পারবো না? অনেক কথা বলতে পারত, কিন্তু কিচ্ছু না বলে নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল জয়দীপ। পত্রলেখা চলে গেল। আর সে চলে যাওয়া মাত্র যেন হাঁপ ছেড়ে বাঁচল। কোনো ঘোরের মধ্যে সে আলটপকা গোয়েন্দা হতে রাজি হয়েছিল, যা সে নয়। যে জ্ঞান তার নেই সেই ভূমিকায় নিজেকে নিতে চাওয়া স্রেফ 1,00,000 টাকার জন্যে। স্বাতীলেখা ঠিকই বলেছে। অজয় ভার্মার সঙ্গে জামশেদপুরে তার যোগাযোগ স্রেফ কাকতালীয়ভাবে হয়েছে। ওরকম আবার হবে অমিতাভর বেলায় এসে কি করে আশা করে? তার চেয়ে নিজের জায়গায় ফিরে যাওয়াই ভালো। ওই লুকিয়ে লুকিয়ে অফিসের টেবিলে না থেকে কোনো মেসের সিট খুঁজে নিতে এখন অসুবিধা হবে না। অন্তত 4-5 মাসের টাকা তার পকেটে আছে। এই সময়টার মধ্যে তাকে যেমন করে হোক একটা কাজ জোগাড় করে নিতেই হবে। এই শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, আরামের বিছানা, ভালো খাবার, দামি পোশাক তার জন্য নয়। এই অবধি ভাবতে পেরে খুব স্বস্তি বোধ করল সে। কিন্তু স্বাতীলেখা হঠাৎ তার দিদির ওপর এত রেগে গেল কেন? কিসের ভয় পাচ্ছে সে? ব্যাপারটা খুব গোলমেলে লাগছে। ঘরের বাইরে এলো জয়দীপ। এখন ঘড়িতে 9:30। একজন কাজের লোক এগিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলো খাবার দেবে কিনা। মাথা নাড়ল জয়দীপ। খিদে নেই, তোমাদের যদি জেগে থাকতে অসুবিধা হয় তাহলে ঘরে ঢেকে রেখে যেতে পারো। মেম সাহেব ঘরে খাবার দিলে অসন্তুষ্ট হন। তাহলে ডাইনিং টেবিলে ঢেকে রাখো। লোকটি চলে গেলে জয়দীপ ওপরে তাকালো। কি দেখতে বলেছিল স্বাতীলেখা নিজের চোখে? কৌতূহল বাড়ছিল। ঠিক সেই সময় হাসির শব্দ কানে এলো। হাসিটা পত্রলেখার। ওপর থেকে নিচে আসছে কথাগুলো। তুমি যে এত জেলাস হয়ে পড়বে আমি ভাবিনি। আমাকে তুমি ভয় পাইয়ে দিয়েছিলে, এত খারাপ লাগছিল। পুরুষ এবং পত্রলেখার গলার স্বর জড়ানো। ওরা সবাই চোখের সামনে আসতেই আড়ালে সরে গেল জয়দীপ। পত্রলেখা বললেন, আমি জানিও গোয়েন্দা নয়, তবে খুব লাকি লোক। এরকম কপাল থাকলে আচমকা কখন কি করে ফেলে তা কেউ বলতে পারে না। ওকে ইনভেস্টিগেট করতে বলেছি, ওর কপালটা পরীক্ষা করতে। তাই বলো। সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে পড়ল যে লোকটা, তাকে চিনতে পেরে হতভম্ব হয়ে গেল জয়দীপ। অশোক রায় আবার কখন ফিরে এসেছেন? অশোক রায় দুহাত তুলে বললেন, যেতে একটু ইচ্ছে করছে না। বোকার মতো কথা বলো না তো, বাড়ি যাও, অনেক খেয়েছ। ওকে। হাত নাড়লেন অশোক রায়। গুড নাইট। গুড নাইট। অশোক রায় টলতে টলতে বেরিয়ে গেল। ওপরে যাওয়ার জন্য পা বাড়ালেন পত্রলেখা। সেই সুযোগে চট করে দরজা খুলে ঘরের ভেতরে চলে এলো জয়দীপ। এসবের মানে কি? বিকেলে পত্রলেখার ব্যবহারে মনে হয়েছিল তিনি অশোক রায়কে পছন্দ করছেন না। কিন্তু অমিতাভের উধাও হওয়াতে কি অশোক রায় উপকৃত হয়েছে?
সিগারেটের প্যাকেটটা তুলে নেওয়া মাত্র দরজা খুলে গেল। শব্দ পেতে ঘুরে দাঁড়াতেই জয়দীপ দেখল দরজা ধরে দাঁড়িয়ে আছে পত্রলেখা। একটা আমাকে দিন। আপনি? হুম, আজ তোমাকে দেখতে এলাম অনেক দিনের পরে, বলে শব্দ করে হাসলেন। ঠিক মানালো না। খাওয়া হয়েছে? হয়নি? তাড়াতাড়ি ডিনার করে নেওয়া উচিত। দিন সিগারেট। জয়দীপ প্যাকেট এগিয়ে দিতে মাথা নাড়লেন পত্রলেখা। নো, এই সিগারেট চলবে না। আপনি ভিখিরিদের সিগারেট খান কেন? হ্যাঁ? আপনার কাছে একটা ভিখিরি ব্র্যান্ড হতে পারে, কিন্তু আমার পক্ষে এর চেয়ে দামি সিগারেট কেনা সম্ভব নয়। তাছাড়া এই সিগারেট খেতে আমার ভালো লাগে। জয়দীপের মুখ গম্ভীর হয়ে গিয়েছিল। ওহো, আপনাকে আমি হার্ট করতে চাইনি জয়দীপ বাবু। জামশেদপুরে আপনার যে রোজগার হয়েছে তারপর আপনি নিশ্চয়ই অ্যাফোর্ড করতে পারেন। আসলে কি জানেন, উপরে উঠতে হলে আপনাকে একটু অ্যাম্বিশাস হতে হবে। আপনি স্ট্যান্ডার্ড অফ লিভিং না বাড়ালে কাউকে ইমপ্রেস করতে পারবেন না। দিল্লিতে ওটার খুব প্রয়োজন। যাকে, আপনি কোথা থেকে কাজ শুরু করবেন ভাবছেন? কি ব্যাপারে? অন্যমনস্ক গলায় জিজ্ঞেস করলো জয়দীপ। ওফ, অমিতাভর কেসটা কিভাবে শুরু করবেন? ও, ভাবছি হিন্দুস্তান বিস্কুটের অফিসে যাব। ওখানেই তো ওকে শেষ দেখা গিয়েছিল। হ্যাঁ, কিন্তু কোনো লাভ হবে না। কেন? ওখানকার কেউ নতুন কথা আপনাকে বলবে না। এখানকার ডিটেকটিভ এজেন্সি যে ফাইল আমাকে পাঠিয়েছিল সেটা আপনাকে দেব, পড়ে দেখবেন। 1 সেকেন্ড তাকালো পত্রলেখা। স্বাতীলেখার সঙ্গে এখানে আসার পর তো আপনার সঙ্গে দেখা হয়নি। কোনো কোনো মেয়ে এত সেন্টিমেন্টাল হয়। কেন, কি হয়েছে? ঘরের কোনায় মুখ লুকিয়ে বসে আছে, সহজভাবে কথাও বলছে না। যে দেখবে সেই বুঝবে কিছু একটা হয়েছে। এই যে একটু আগে আমার একজন গেস্ট এসেছিল, সে তো বার পাঁচেক জিজ্ঞাসা করেছে ওর কি হয়েছে। লজ্জায় ফেলে দেয়। লজ্জা আছে বলেই বোধহয়। লজ্জা? ওসব করার সময় লজ্জা ছিল না। এখন মনে হচ্ছে ওই মাফিয়া ছেলেটাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এক হাতে তালি বাজে না। 97 সালের একটি শিক্ষিত মেয়ে নিরাপত্তার কথা না ভেবে সেক্স করছে। কল্পনা করা যায়। ওর এই অবস্থার জন্য ও নিজেও দায়ী। ভুল তো মানুষ মাত্রেই হয়। আমি তো করিনি। অমিতাভকে স্পষ্ট বলে দিয়েছিলাম, বিয়ের 5 বছরের মধ্যে আমি মা হতে চাই না। আমি সেটা মেনটেন করেছি। এসব নিয়ে ভাবছেন কেন? ডাক্তারের সঙ্গে কথা বলুন। সেটাও তো ঠিক করে বলছে না। কখনো বলছে 3 মাস, আবার কখনো 4 মাস। ইউরিন রিপোর্ট থেকে তো সময়টা বোঝা যাবে না। আশা করি অ্যাবর্শনের নর্মাল সময় পেরিয়ে যায়নি। মাথাটা খারাপ করে দেয়। শুধু মায়ের কথা ভেবে এসব ঝক্কি নিয়েছি আমি। মাকে আর নতুন কোনো শখ দিতে চাইনি। দরজাটা খুললেন পত্রলেখা। আমি আশা করব আপনি আমার কথা শুনবেন। কোথাও আপনার মধ্যে কিছু ছিল, নইলে এরকম গোপন পারিবারিক লজ্জার কথা কেন বলতে যাব আপনাকে? আর আমাদের মধ্যে বন্ধুত্ব হলে আপনি প্রচুর উপকৃত হবেন জয়দীপ। বেরিয়ে গেলেন পত্রলেখা। এতক্ষণে সিগারেট ধরালো জয়দীপ। এই পত্রলেখাকে বুঝতে অসুবিধে হচ্ছে না তেমন, কিন্তু দিদিকে নিয়ে বোন অত ভয় পাচ্ছে কেন? দিল্লিতে ব্যবসা করে একা বেঁচে থাকতে হলে যে বেপরোয়া এবং উদ্ধত মেজাজ দরকার তা পত্রলেখার আছে। নিজের আচরণের জন্য কোনো কৈফিয়ত তিনি দেন না। যে অশোক রায়কে বিকেলবেলায় এই বাড়ি থেকে একরকম সরিয়েই দিলেন, তার সঙ্গে সন্ধ্যের পর মদ্যপান করলেও তাকে শুধু গেস্ট বলে চিহ্নিত করলেন। জয়দীপ বুঝতে পারছিল এই মহিলার বন্ধুত্ব পেলে সে জীবনে প্রতিষ্ঠা না পেলেও অর্থাভাবে থাকবে না। একটু একটু করে লোভ হচ্ছিল ওর। স্বাচ্ছন্দ্যের প্রতি লোভ, ভালো থাকার জন্য লোভ। রতন সুনীলেরা যেভাবে অন্যায়ের সঙ্গে মিশে গিয়ে প্রতি মুহূর্তে আশঙ্কা নিয়ে বেঁচে আছে, সেইভাবে না থেকে যদি পত্রলেখার বন্ধুত্ব তাকে অন্যভাবে বাঁচতে সাহায্য করে, তাহলে দিল্লিতে থেকে যেতে অসুবিধে কোথায়? স্বাতীলেখা যা বলছে সেটাই যে সত্যি তার প্রমাণ কোথায়? একটু বেলায় ঘুম ভাঙল। সে দেখল গতকাল এসেই সে যে পোশাক ছেড়ে দিয়েছিল তা কেচে ইস্ত্রি হয়ে চলে এসেছে। নিজের পোশাক পরে স্বচ্ছন্দ হলো জয়দীপ। ব্রেকফাস্ট শেষ হতেই কাজের লোকটি জানালো মেম সাহেব তার জন্য স্টাডি রুমে অপেক্ষা করছেন।
লোকটির দেখিয়ে দেওয়া ঘরে ঢুকে জয়দীপ দেখল এরই মধ্যে পত্রলেখা স্নান সেরে শার্ট প্যান্ট পরে চেয়ারে বসে ফাইল দেখছেন। গুড মর্নিং, বসুন, এই নিন ফাইল। অমিতাভ কোন কোন সম্ভাব্য জায়গায় যেতে পারে সেখানে গিয়ে গোয়েন্দারা ডিটেলসে রিপোর্ট করেছে, পড়ে দেখুন। ফাইল এগিয়ে দিলেন পত্রলেখা। টেবিলে ফাইল রেখে পাতা উল্টালো জয়দীপ। প্রথমেই অমিতাভর ছবি। দেয়ালে টাঙানো ছবির সঙ্গে তেমন পার্থক্য নেই। তারপর ভারতবর্ষের বিভিন্ন দৈনিক কাগজে যে বিজ্ঞাপন দেয়া হয়েছিল তার কপি। স্বামীর সন্ধানে প্রচুর খরচ করেছেন মহিলা। মনে পড়ছে এরকম একটা বিজ্ঞাপন সে আনন্দবাজারে দেখেছিল, কিন্তু উৎসাহ না থাকায় তখন পড়েনি। পত্রলেখা সম্ভবত তার ব্যবসার কাগজপত্র পরীক্ষা করছিলেন। জয়দীপ এক মনে রিপোর্টগুলো পড়ে গেল। পড়া শেষ হলে মনে হলো ব্যাপারটা ঠিক পেঁয়াজের মতো হলো। খোসা ছাড়িয়ে ছাড়িয়ে শেষতক কিছুই না পাওয়া। কিন্তু পুরো ব্যাপারটাই চমকপ্রদ। গোয়েন্দারা ডিটেলসে রিপোর্ট দিয়েছে। এরপর আর কোনো নতুন রাস্তা খোলা আছে বলে মনে হলো না। পড়া হলো? হ্যাঁ। কোনো ত্রুটি চোখে পড়েছে? এখনো নয়। দুজন লোকের অভিমত চাওয়া হয়নি এই রিপোর্টে। অমিতাভর সম্পর্কে ওর কর্মচারীদেরও জিজ্ঞাসা করেছে গোয়েন্দারা, কিন্তু দুজনকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি। কোন দুজন? একজনের সঙ্গে গতকাল আপনার আলাপ হয়েছিল, ওর বন্ধু অশোক রায়। অশোকই গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল, ওদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। তাই হয়তো ওকে জেরা করার কথা ওদের মাথায় আসেনি। দ্বিতীয়জন হলাম আমি। আপনি? জয়দীপ অবাক হয়ে গেল। হ্যাঁ, আমাকেও কোনো প্রশ্ন করেনি ওরা। পত্রলেখা বললেন, আমরা ওদের দিয়ে অনুসন্ধান করাচ্ছি মানে এই নয় যে আমাদের কাছে কোনো গোপন তথ্য থাকতে পারে না। শুনেছি গোয়েন্দারা শুরু করেন এই ভেবে যে কেউই নির্দোষ নয়। তাহলে এটা কি ত্রুটি বলা যায়? এই দুজনকে প্রশ্ন করলে আমি কি কোনো নতুন তথ্য পেতে পারি? ইট ডিপেন্ডস। আপনি কি প্রশ্ন করছেন, প্রশ্ন করে কতটা কথা বের করতে পারছেন তার উপরে সব নির্ভর করছে। হেসে উঠলেন পত্রলেখা। দেখুন, প্রথমেই আপনাকে কেমন ঘাবড়ে দিলাম। অমিতাভ গান শুনতে ভালোবাসতো। সস্তা হিন্দি সিনেমার গান। না রেকর্ড বা টিভিতে নয়। সামনাসামনি কেউ গাইলে ওর ভালো লাগতো। তাই প্রায়ই ও একটা বার কাম রেস্টুরেন্টে যেত গান শুনতে। ওই যে যেখানে সিনেমার গায়িকাদের নকল করে কিছু ছেলে মেয়ে গান গেয়ে খদ্দেরদের মনোরঞ্জন করে থাকে, সেই রকম বারে। ও মদ খেত না, বিয়ারও না। কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসে থাকতো। ঘণ্টাখানেক গান শুনে চলে আসতো। ওর ওই কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসে থাকার জন্যে ওই বারের বেয়ারারা ওকে চিনত। পুলিশ এবং গোয়েন্দারা ওখানেও গিয়েছে। তারা জেনেছে, পড়েছেন নিশ্চয়ই, উধাও হওয়ার দিন 10 আগেও শেষবার সেখানে যায়। গান শুনে চলে আসে। ওর সম্পর্কে ওখানে কোনো নতুন তথ্য পাওয়া যায়নি। কিন্তু জয়দীপবাবু, আমার সন্দেহ ওখান থেকে নতুন তথ্য পাওয়া যেতে পারে। ও যতই বলুক শুধু গান শোনার জন্যে করলবাগ থেকে অত দূরে ও সপ্তাহে 2-3 দিন যেত বলে আমার মনে হয় না। আপনি ওখান থেকে শুরু করতে পারেন। জয়দীপ মাথা নাড়ল। জায়গাটার নাম কি? দরবার। গান শুরু হয় বিকেল 4টে থেকে। আপনার যদি খটকা লেগেই থাকে তাহলে অন্য কাউকে ওখানে খোঁজ নিতে পাঠালেন না কেন? পাঠিয়েছি, কিন্তু কাজ হয়নি। আপনি গেলে যে সাকসেসফুল হবেনই এমন কোনো কথা নেই। আবার হয়েও যেতে পারেন। আপনার ভাগ্যটা যে বেশ ভালো। তাই? আচ্ছা, মিস্টার অশোক রায় কোথায় থাকেন? ঠিকানাটা? কেন? ওর ঠিকানা দিয়ে কি করবেন? একটু আগেই যে বললেন কেউ ওকে জেরা করেনি। ও হ্যাঁ, অশোক থাকেন চিত্তরঞ্জন পার্কে। বাড়িটা চিনি, কিন্তু বাড়ির নাম্বারটা, টেলিফোন নাম্বারটা বলুন। এক মুহূর্ত ভেবে একটা স্লিপে নাম্বারটা লিখে এগিয়ে দিলেন পত্রলেখা। তাহলে আমি উঠি। আমার মনে হয় আপনার গাড়ির দরকার হবে। অমিতাভর গাড়িটা আপনি নিতে পারেন। আমি বলে দিচ্ছি, অচেনা শহরে গাড়ি উপকারে আসবে। না বলতে গিয়েও বলল না জয়দীপ। সঙ্গে গাড়ি থাকলে সত্যিই ঝামেলা কমবে। মিনিট 5 বাদে সে অমিতাভবাবুর মারুতি গাড়ির ড্রাইভারের পাশে বসেছিল। দিল্লির সঙ্গে কলকাতার পার্থক্য এত বড় যে চোখে না পড়ে উপায় নেই। ঐতিহাসিক হলেও এই শহরের ট্রাফিক সিস্টেম কলকাতার চেয়ে অনেক পরিকল্পিত। জয়দীপ ড্রাইভারের দিকে তাকালো। বছর 40-এর অবাঙালি মানুষ।
সে জিজ্ঞাসা করল, আপনার দেশ কোথায়? রানীক্ষেত। আপনি পাহাড়ের মানুষ? হ্যাঁ সাব, দিল্লিতে প্রায় 15 বছর হয়ে গেল। এই সাহেবের গাড়ি চালাচ্ছেন কতদিন? 10 বছর। সাহেব যখন চাকরি করতো তখন থেকেই আছি। তাহলে তো পুরনো লোক বলতে হবে। আর পুরনো লোক, ভালো মানুষের কোনো দাম আজকাল নেই সাব। মুখার্জি সাহেব একদম ঠান্ডা মাথার মানুষ ছিলেন। রাস্তায় গাড়ি চালালে একটু আধটু ধাক্কা লাগেই, চোট খায় গাড়ি, কিন্তু উনি আমাকে কখনো তার জন্য একটা কড়া কথা বলেননি। আর সেই লোকটা কোথায় চলে গেল? কোথায় যেতে পারে বলে আপনার ধারণা? আমি কি করে বলবো সাব? পুলিশ বলতে পারেনি, মেম সাহেব জানেন না, আমি তো সামান্য মানুষ। ড্রাইভার কথা বলেই যেন গম্ভীর হয়ে গেল। পুলিশ এবং গোয়েন্দা তাদের রিপোর্টে জানিয়েছে অমিতাভ ড্রাইভার তার মালিকের অন্তর্ধান সম্পর্কে কিছুই জানাতে পারেনি। সেদিন হিন্দুস্তান বিস্কুটে এই ড্রাইভার অমিতাভকে নিয়ে গিয়েছিল। অফিসের পার্কিং লটে গাড়ি পার্ক করে সে সাহেবের জন্য বসেছিল। সকালে গিয়ে যখন বিকেল 4টের সময়ও সাহেব অফিস থেকে নেমে গাড়ির খোঁজে এলেন না, তখন সে চিন্তিত হয়। অতক্ষণ সে ভেবেছিল অফিসের ভেতর সাহেব কাজের মধ্যে ফেঁসে গেছে। চিন্তিত হয়ে সে গাড়ি লক করে হিন্দুস্তান বিস্কুট অফিসে ঢোকে। সেখানকার রিসেপশনে গিয়ে খোঁজ করে। তারা টেলিফোনে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে খবর নিয়ে ওকে বলে অমিতাভ মুখার্জি বেলা 12টার একটু আগে চেক নিয়ে অফিস থেকে বেরিয়ে গিয়েছেন। ড্রাইভার খুবই অবাক হয়। পার্কিং লটে গাড়ি আছে জানা সত্ত্বেও সাহেব চলে গেল কি করে? যদি অন্য কারোর সঙ্গে যাওয়ার দরকার হয়েও থাকে, তাহলে তিনি জানিয়ে যেতেন। ড্রাইভার তখনই সাহেবের বাড়িতে টেলিফোন করে। মিস্টার দে জানান সাহেব বাড়িতে ফেরেননি, কিন্তু সে যেন ওখানে সন্ধে পর্যন্ত অপেক্ষা করে তবেই বাড়িতে ফিরে আসে। ড্রাইভার তাই করেছিল। আপনার নামটা জানা হলো না ভাই। অশোক কুমার। বাহ, দারুণ নাম। সিনেমার অশোক কুমারকে নিশ্চয়ই আপনার ভালো লাগে। এবার হাসি ফুটল ড্রাইভারের মুখে। ওকে সাব, কার না ভালো লাগে। দিল্লি শহরটা ঘুরে দেখিয়ে দিল অশোক কুমার। রাজপথ, জনপথ, পুরনো দিল্লি, লাল কেল্লা থেকে শুরু করে কুতুব মিনার। দুপুর হয়ে যেতে সে জোর করে অশোক কুমারকে নিয়ে একটা পাঞ্জাবি দোকানে ঢুকে রুটি মাংস খেয়ে নিল। অশোক কুমারের ব্যবহার এখন বেশ সহজ হয়ে গেছে। খাওয়া শেষ করে নিউ দিল্লি স্টেশনের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় গাড়ি দাঁড় করাতে বলল জয়দীপ। স্টেশনের টয়লেটে যাবে বলে সে একাই চলে গেল ভেতরে। রিজার্ভেশন কাউন্টারে পৌঁছে একটু চিন্তা করলো। স্বাতীলেখার সঙ্গে যেতে চাইছে। ওর পক্ষে সেকেন্ড ক্লাস 3 টায়ারে এতটা পথ যাওয়া কি সম্ভব হবে? যদিও বলেছে কলকাতায় ফিরে গিয়ে টাকা শোধ করে দেবে, কিন্তু কোনো চান্স নেওয়া ঠিক হবে না। সে কলকাতার ট্রেনের খোঁজ করল। আগামী পরশুর আগে কোনো টিকিট নেই। রাজধানী এক্সপ্রেসের স্লিপার ক্লাসের টিকিট আছে, যেটা জয়দীপের আয়ত্তের বাইরে। কি করবে বুঝতে না পেরে সে আরেকবার কাউন্টারের লোককে অনুরোধ করল, দেখুন, কলকাতায় যাওয়া আমার খুব প্রয়োজন, প্লিজ দেখুন না। আমার কিছু করার নেই মশাই, এখন কম্পিউটারের যুগ, তবে জরুরি যখন বলছেন তখন স্টেশনের বাইরে রয়্যাল বেঙ্গল ট্রাভেলসে চলে যান, পেয়ে যাবেন। স্টেশনের বাইরেই অনেকগুলো ট্রাভেল এজেন্সি। এর মধ্যে দালালরা তার পেছনে লেগেছিল। তাদের কাটিয়ে রয়্যাল বেঙ্গল ট্রাভেল এজেন্সি খুঁজে বের করল সে। প্রস্তাব শুনে প্রৌঢ় ভদ্রলোক হাসলেন। আপনি ঠিক জায়গায় এসেছেন। বাঙালিকে বাঙালি না দেখলে কে দেখবে বলুন? আমার এখানে কোনো ডুপ্লিকেসি নেই। একেবারে নামে নামে টিকিট পাবেন। এই ফর্ম ফিল আপ করে ফেলুন। জয়দীপ দ্রুত লিখে ফেলল। স্বাতী লেখার টাইটেল কি? ওর দিদি বিয়ের পর মুখার্জি হয়েছেন নিশ্চয়ই। বিয়ের আগে কি ছিলেন সেটা বলেননি। সে একটু ইতস্তত করে শুধু নামটাই লিখল। বয়সটা অনুমানে বসালো। ভদ্রলোক ফর্ম নিলেন। মিস না মিসেস? মিস। তাহলে লিখতে হয় মিস স্বাতী লেখা। টাইটেল জানা নেই অথচ সঙ্গে যাচ্ছে যখন, তখন তো সিনেমার নায়িকার মতো শুধু নাম দিয়ে ছেড়ে দিতে পারেন না। আজকে ট্রেনে চাইছেন? হ্যাঁ। পার টিকিট 400 এক্সট্রা দিন। আরাম করে ঠান্ডা খান, আধ ঘন্টার মধ্যে টিকিট পেয়ে যাবেন। এই কাল্লু, আর্জেন্ট টিকিট আছে। লোকটি চেঁচালো। পার টিকিট 400 এক্সট্রা কেন? সার্ভিস চার্জ। আগামীকাল হলে 100 টাকা দিলেই হবে। কিন্তু এত সার্ভিস চার্জ হওয়ার তো কথা নয়।
কথা তো কিছুই থাকে না মশাই। এই যে কাউন্টারে যান, বলবে টিকিট নেই। তা সেই টিকিট আবার এখানে তো থাকার কথা নয়, অথচ আছে এবং আপনি নিতে এসেছেন। আপনি অন্যায় করছেন, এটা বেআইনি ব্যাপার। লোকটি কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনার টিকিট চাই কি চাই না? না। বিরক্ত হয়ে বেরিয়ে এলো জয়দীপ। এটা অন্যায়। এদের কাছ থেকে টিকিট কেনা মানে অন্যায়কে প্রশ্রয় দেয়া। তাহলে তার সঙ্গে রতনের পার্থক্য কোথায়? কিন্তু গত রাত্রে স্বাতীলেখা যেভাবে তাকে অনুরোধ করেছে কলকাতায় নিয়ে যাওয়ার জন্যে, তার কি হবে? এই সময় অফিসের ভেতর থেকে লোকটি বেরিয়ে এলো। আপনি এখনো ভাবছেন? ঠিক আছে, ভেতরে আসুন, কিছু কম করে দিচ্ছি। আপনি কি দিল্লির লোক? না, কলকাতার। তাই আগে দেখিনি। হোটেলে উঠেছেন? হোটেলের চার্জ ভাবুন, সেটা বাঁচবে। আমি করলবাগে উঠেছি। আচ্ছা, কার বাড়িতে? কেন? ওখানকার সবাইকে চিনি আমি। দিল্লিতে ৩ পুরুষ আছি ভাই। হঠাৎ জয়দীপের মাথায় অন্য ভাবনা এলো। অমিতাভ মুখার্জির বাড়িতে। লোকটা অবাক হয়ে তাকালো। অমিতাভ আপনার কেউ হয়? দূর সম্পর্কের আত্মীয়। খুব স্যাড। এখনো তো কোনো খবর পাওয়া যায়নি, তাই না? প্রায়ই দেখতাম স্টেশনে এসে ঘোরাঘুরি করতেন। জিজ্ঞাসা করলে বলতেন, এই যে এত লোক আসছে আবার কত লোক চলে যাচ্ছে, এটা দেখতে নাকি তার খুব ভালো লাগে। যাকে ২৫০ করে দেবেন? না, আমি ব্ল্যাকে টিকিট কিনব না। জয়দীপ হাঁটতে হাঁটতে শুনল। অচল, এক্কেবারে অচল। এর অবস্থা একদিন অমিতাভর মতোই হবে। তার মানে? লোকটার কাছে ফিরে গিয়ে জিজ্ঞাসা করবে, অমিতাভ কি করেছেন যাতে তার এমন অবস্থা হলো? অমিতাভ কি সততায় বিশ্বাস করতেন? ২ নম্বরই কাজ করতেন না? ব্যবসা করতে হলে সেটা না করে সফল হওয়া কি সম্ভব? যেসব অফিসের সঙ্গে তার ব্যবসা ছিল তাদের অফিসারদের যে ঘুষ দিতে হতো, সেটাই তো ২ নম্বরই ব্যাপার। একটা টেলিফোন বুথ পেয়ে ঢুকে গেল সে। ডায়াল করতেই অশোক রায়ের গলা পেল সে। স্পিকিং। মিস্টার রায়, আমি জয়দীপ। গতকাল অমিতাভ মুখার্জির বাড়িতে আপনার সঙ্গে আলাপ হয়েছিল। ওর ব্যাপারে কিছু কথা বলতে চাই। আপনার ঠিকানাটা বলবেন? হো, আপনি সত্যি কাজে নেমেছেন দেখছি। কিন্তু ভাই এখন তো আমার সময় নেই। কখন সময় হবে? আগামীকাল একবার ফোন করে দেখবেন। ব্যাপারটা জরুরি। অমিতাভবাবু আপনার বন্ধু ছিলেন বলে জেনেছি। আপনি ওর কথা ভেবে আজই একটু সময় বের করুন। আশ্চর্য! আমার সঙ্গে কথা বললেই অমিতাভকে খুঁজে পাওয়া যাবে, এ ধারণা কি করে হলো আপনার? ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? পত্রলেখার এমন উটকো ব্যাপার করার কি দরকার ছিল জানি না। ঠিক আছে, চলে আসুন, রাইট নাও। বেশ বিরক্ত হয়ে ঠিকানাটা বললেন অশোক রায়। ঠিকানা শুনে অশোক কুমার বলল, রায় সাহেবের অফিস তো, চলুন। ৮ ঘন্টা বাদে মুখোমুখি বসেছিল জয়দীপ। অশোক রায় বললেন, চটপট করুন। আপনার কি মনে হচ্ছে ভস্যে ঘি ঢালা হচ্ছে? নিশ্চয়ই, যেখানে দুঁদে গোয়েন্দারা হার মেনেছে। আপনি দরবারে গান শুনতে গিয়েছিলেন? আচমকা প্রশ্নটি শুনে চোখ ছোট হয়ে গেল ভদ্রলোকের। কি বলতে চাইছেন? খুব সরল প্রশ্ন। হ্যাঁ, গিয়েছি, ২-৩ বার হবে। বড্ড লাউড বলে আর যেতে ইচ্ছে করেনি। প্রথমবার গিয়ে লাউড মনে হয়নি? হয়েছিল, কিন্তু অমিতাভ ইনসিস্ট করতে পরের ২ বার গিয়েছি। ওখানে অমিতাভবাবুর সঙ্গে কারো সখ্যতা হয়েছিল? সখ্যতা বলতে আপনি কি মিন করছেন? বারে গেলে অনেকের সঙ্গে পরিচয় হয় এবং সেটা বারেই শেষ হয়ে যায়। ওসব সখ্যতা-টখ্যতা হয় না। আপনি যখন যাওয়া বন্ধ করলেন, তখন তো হতে পারে। আমি বিশ্বাস করি না। অমিতাভ বেসিক্যালি মুখচোরা মানুষ ছিল। গায়ে পড়ে আলাপ করা ওর স্বভাব ছিল না। ও চুপচাপ থাকতেই ভালোবাসত। আপনি অমিতাভবাবুর সম্পর্কে বলতে গিয়েছিল ভালোবাসত বলছেন। তার মানে আপনার কাছে তিনি বেঁচে নেই, তাই তো? উফ! একটা মানুষ এতদিন উধাও, কেউ ট্রেস পাচ্ছে না, স্বাভাবিকভাবেই জিভে ঐরকম শব্দ উঠে আসে। ওটা কোনো রকম প্ল্যান করে নয়। অমিতাভবাবু কি টাকা পয়সা রোজগারের ব্যাপারে যেকোনো পথেই যেতে পারতেন? এটা ওর অফিসের লোক বলতে পারবে। আন্ডারগ্রাউন্ডের লোকজনের সঙ্গে ওর যোগাযোগ ছিল?
আমাকে বলেনি, থাকলেও আমি জানি না। মিসেস মুখার্জি ছাড়া অন্য কোনো মহিলার সঙ্গে ওর সম্পর্কের কথা কি আপনি জানেন? এটা আপনাকে কে বলেছে? যেই বলুক, যদি সহযোগিতা করেন তাহলে সুবিধা হয়। নো, পত্রলেখার এটা বলা উচিত হয়নি। আমি ওর নাম করিনি। দেখুন মশাই, আপনার বয়স অল্প, এখনো কিছুই দেখেননি আপনি। বিবাহিত পুরুষরা স্ত্রীর বাইরে যখন অন্য নারীর সঙ্গে বন্ধুত্ব করেন তখন তাদের চরিত্রহীন বলা হয়, কিন্তু স্ত্রীর সঙ্গে তার ক্লিক নাও করতে পারে। ক্লিক করছে না বলে ডিভোর্স করার কথা তারা কল্পনাও করতে পারেন না। এই সময় নিশ্চয়ই তাদের অভাববোধ তৈরি হয়, আর তখন তাদের জীবনে অন্য নারীর আবির্ভাব হওয়ার সম্ভাবনা হয়। এটাই স্বাভাবিক। স্ত্রীর ক্ষেত্রেও তো এরকম একই ব্যাপার হতে পারে। মানে, স্বামীর জীবনে অভাববোধ থেকে অন্য নারী এলে সেই একই অভাববোধ থেকে স্ত্রীর জীবনে অন্য পুরুষ আসা অস্বাভাবিক নয়। অমিতাভবাবুর জীবনে কি কেউ এসেছিলেন? না, স্টেডি কেউ আসেনি, তবে যে কথা বউকে বলা যায় না তা বন্ধুর সঙ্গে আলোচনা করা যায়। কোনো কোনো মেয়েকে দেখলে অমিতাভ যে দুর্বল বোধ করত সে কথা আমাকে সে বলেছে। ব্যাস, ওইটুকুই, এগোয়নি সে। অশোক রায় বললেন। অমিতাভবাবুকে কেউ খুন করতে পারে? আমাকে বলে তো কেউ করবে না। কাউকে সন্দেহ করেন? নো। এরকম বড় ব্যবসা, বাড়ি, সুন্দরী স্ত্রীকে ছেড়ে তিনি কেন উধাও হয়ে যাবেন? মানুষের মন। মিসেস মুখার্জিকে আপনার কেমন লাগে? কি বলতে চাইছেন? তিনি আমার বন্ধু পত্নী। আপনার বান্ধবী নন? প্রচণ্ড রেগে গিয়েও কোনো মতে নিজেকে সামলে নিলেন ভদ্রলোক। আপনি কি চাইছেন বলুন তো? অমিতাভবাবুকে খুঁজে বের করতে গেলে আমাকে কিছু অস্বস্তিকর প্রশ্ন করতেই হবে। ওয়েল, হ্যাঁ, অমিতাভ চলে যাওয়ার পর আমরা কিছু কাছাকাছি এসেছি। গতকাল বিকেলে উনি আমার সামনে আপনার সঙ্গে বেরোতে আপত্তি করেছিলেন বলে আপনি চলে গিয়েছিলেন। উনি আপনার কোম্পানি চাননি। অথচ অনেক রাত্রে আপনি উপর থেকে নেমেছিলেন সম্ভবত ড্রিঙ্ক করে। কখন আবার ফিরে এলেন? কি করে আপনার কোম্পানি ওর আবার ভালো লাগলো? সেই প্রশ্ন করে আপনাকে বিব্রত করব না। শুধু জানতে চাইব, অমিতাভ উধাও হয়ে গেছেন বলে মিসেস মুখার্জি কতটা লাভবান হচ্ছেন? জয়দীপ সিগারেট ধরালো। শেষ পর্যন্ত আপনি সরল সমাধানে পৌঁছে গেলেন? স্বামী উধাও হয়ে গেলে প্রথমেই সন্দেহ করা হয় স্ত্রীকে, কারণ সেই সব সম্পত্তির মালিক হয়। পত্রলেখা কখনো সেই ভুল করবে না। আপনি এতটা কনফিডেন্ট? হ্যাঁ। আপনি বিবাহিত? আমার ব্যক্তিগত ব্যাপার এর মধ্যে কি করে আসছে? আসছে। হ্যাঁ, ওরা কলকাতায় থাকে। আমার স্ত্রী কলকাতার এক নামী স্কুলের প্রিন্সিপাল। এখানে একাই থাকেন? হ্যাঁ, ওরা ছুটিতে আসে। স্বাতীলেখার সঙ্গে আলাপ আছে? স্বাভাবিক, ওদের বাড়িতে দীর্ঘদিন যাচ্ছি, অমিতাভর বিয়েতেও গিয়েছিলাম। স্বাতীলেখাকে আপনার কেমন লাগে? ভালো মেয়ে, তবে খুব ইমোশনাল। থামলেন কেন? এখন ব্যাপারটা শুনতে খারাপ লাগবে। শালিকা জামাইবাবুর ফ্যান হয়ে পড়েছিল বলে একটু অশান্তি হয়েছিল ওদের মধ্যে। আই মিন পত্রলেখা আর অমিতাভর মধ্যে। আসলে স্বাতীলেখার নেচার বেশি পছন্দের ছিল অমিতাভর। কাল ওর সঙ্গে কথা বলেছেন? না, ওর নাকি শরীর এবং মন খুব খারাপ। আমার সামনে আসেনি। মনে হয় এখানে এসেও অমিতাভর অনুপস্থিতি ওকে আরো আপসেট করেছে। আপনাকে স্বাতীলেখা পছন্দ করেন? হেসে ফেললেন অশোক রায়। কোনো মহিলা তো কখনো আমার ব্যবহার নিয়ে কমপ্লেন করেনি। এসব কথার সঙ্গে অমিতাভর উধাও হওয়ার সম্পর্ক কোথায়? আসলে আমি জানতে চাইছি, পত্রলেখা দেবী যদি অমিতাভবাবুর অনুপস্থিতিতে লাভবান হয় তাহলে সেই লাভের কতটা আপনি উপভোগ করবেন? সোজা হয়ে বসলেন অশোক রায়। এবার আপনি ভদ্রভাবে চলে যান। অনেকক্ষণ আপনাকে টলারেট করেছি। নো মোর। বেরিয়ে যান। জয়দীপ হাসল। উঠে দাঁড়িয়ে বলল, এত অল্পে রেগে গেলেন? আমি তো এখনো জিজ্ঞাসাও করিনি মিসেস মুখার্জির সঙ্গে প্ল্যান করে আপনি অমিতাভবাবুকে সরিয়ে দিয়েছেন কিনা। হোয়াট? আপনার স্পর্ধা তো কম নয়। আমি এখনই পত্রলেখাকে ফোন করছি। ওরই বাড়িতে থেকে আপনি। মাই গড! টেলিফোনের দিকে অশোক রায় হাত বাড়াতেই জয়দীপ বেরিয়ে এলো অফিস থেকে। খবরটা শুনে পত্রলেখার প্রতিক্রিয়া কী রকম হবে?
তাকে কি বাড়ি থেকে বের করে দেবেন? তাতে কি লাভ হবে ওর? সে ফিরে যাবে কলকাতায়। কলকাতার কথা মনে পড়তেই আফসোস হলো। যেদিনকার টিকিট কাউন্টার থেকেই পাওয়া যাচ্ছিল সেদিনকার টিকিট কেটে নিলেই হতো। ২ দিন বাদে আইনসঙ্গতভাবে যদি যাওয়া যায় তাহলে আগাম টিকিট কেটে রাখাই ভালো। সে এতক্ষণ স্রেফ জেদের মাথায় অশোক রায়ের সঙ্গে কথা বলছে। অমিতাভ মুখার্জিকে বের করার কোনো পদ্ধতি তার জানা নেই। হাজার চেষ্টা করলেও তার পক্ষে কিছু করা সম্ভব নয়। শুধু দিল্লিতে বসে থাকাই সার হবে। আর একটা পথ অবশ্য খোলা আছে সামনে, পত্রলেখার বিশ্বাসভাজন হয়ে এই বাড়িতেই থেকে যাওয়া। কিন্তু একজন মহিলার উপগ্রহ হয়ে বেঁচে থাকার জন্যে সে কি এতকাল পড়াশোনা করেছে? এই মহিলা যেদিন মনে করবেন তার কোম্পানি ভালো লাগছে না সেদিনই বিদায় করে দেবেন। গাড়িতে উঠে জয়দীপ অশোক কুমারকে বলল, আরেকবার স্টেশনে যেতে হবে ভাই, কলকাতার টিকিট কাটতে হবে। আমার তখন খেয়াল ছিল না। অশোক কুমার বলল, টিকিটের জন্য স্টেশনে যাবেন কেন সাব? সাহেব যে অফিস থেকে টিকিট করাতেন তাদের বললেই টিকিট দিয়ে দেবে। ওরা নিশ্চয়ই ব্ল্যাক নেবে। না সাব, ওরা শুধু সার্ভিস চার্জ নেয়। আমি যখন দেশে যাই তখন ওদের কাছ থেকে টিকিট কিনি, 20 টাকা করে সার্ভিস চার্জ নেয়। ওদের অফিস কোথায়? চলুন নিয়ে যাচ্ছি। ট্রাভেল এজেন্সির অফিসে অশোক কুমারী জয়দীপকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিল। দুটো কলকাতার টিকিট বলতে গিয়েও সামলে নিল সে। অশোক কুমারের সামনে সাথীলেখার নাম বলা উচিত হবে না। যতই ভালো ব্যবহার করুক, পত্রলেখাকে যে বলে দেবে না তার কোনো স্থিরতা নেই। ট্রাভেল এজেন্সি জানালো আগামীকালের রাজধানী এক্সপ্রেসের 2টো টিকিট ওরা দিতে পারে। একটা কাগজে নাম দুটো এবং বয়স লেখার সময় সাথীলেখার নামের পাশে ব্যানার্জি লিখল জয়দীপ। এজেন্সির লোক টিকিটের দাম নিয়ে বলল, সন্ধ্যের আগে অমিতাভ মুখার্জির বাড়িতে টিকিট পৌঁছে যাবে। জয়দীপ জানালো তার দরকার নেই, সে নিজে কাল সকালে ওই অফিসে এসে টিকিট নিয়ে যাবে। এই সময় এক ভদ্রলোক অফিসে ঢুকলেন। অশোক কুমারকে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, আপনি মিস্টার মুখার্জির ড্রাইভার, তাই তো? হ্যাঁ সাব। মিস্টার মুখার্জির খবর এখনো পাওয়া যায়নি? না সাব। স্ট্রেঞ্জ। যেদিন কাগজে খবরটা দেখেছিলাম তার 2 দিন আগে উনি আমাদের ফোন করেছিলেন রাজধানী এক্সপ্রেসের স্লিপার ক্লাসে কলকাতার টিকিটের জন্য। উনি বলেছিলেন টিকিট বাড়িতে যেন না পাঠানো হয়, এখান থেকেই কালেক্ট করবেন। টিকিটের দাম উনি ক্যাশে পে করে এখান থেকেই নিয়ে যান। তার পরদিনই কিন্তু উনি নিখোঁজ হন। ওই ঘটনার পর ওর স্ত্রীকে এই সামান্য ব্যাপার নিয়ে বিরক্ত করতে চাইনি। ভদ্রলোক মাথা নাড়লেন। এই ঘটনার কথা আপনি পুলিশকে বলেছেন? জয়দীপ জিজ্ঞাসা করল। না, পুলিশ জিজ্ঞাসা করলে অবশ্যই বলতাম, কিন্তু আগ বাড়িয়ে পুলিশের সামনে যেতে কে চায়? আমিও চাইনি। তাছাড়া কলকাতা যাওয়ার টিকিটের সঙ্গে নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক থাকতে পারে বলে জানানোটা জরুরি বলে মনে করিনি। কোন তারিখের টিকিট ছিল? ওই তো যেদিন নিখোঁজ হয়েছেন তার পরের দিন। জয়দীপ অশোক কুমারকে নিয়ে বেরিয়ে এলো। পরের দিনের জন্য কলকাতা যাওয়ার টিকিট কেটে কেউ সন্ন্যাসী হয়ে যেতে পারে না। রহস্য রয়েছেই, কিন্তু মুশকিল হলো সেই রহস্য সমাধানের রাস্তা তার জানা নেই। বিকেলের একটু আগে বাড়িতে ফিরে এলো ওরা। গাড়ি থেকে নামার সময় সে অশোক কুমারকে হাসি মুখে ধন্যবাদ জানালো। জয়দীপ ভেবেছিল বাড়িতে ঢোকা মাত্র তাকে পত্রলেখার মুখোমুখি হতে হবে, কিন্তু মিস্টার দে জানালেন মেম সাহেবকে খুব জরুরি কাজে বেরোতে হয়েছে, ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। একটু স্বস্তি পেল জয়দীপ। একবার ভাবলো মিস্টার দেকে বলে এই বাড়ি ছেড়ে চলে যাবে। একটা রাত যে কোনো হোটেলে কাটিয়ে দিতে অসুবিধা হবে না। তারপরে এই সাথীলেখার কথা মনে পড়ল। মেয়েটার সঙ্গে কথা বলা দরকার। দোতলায় চলে এলো সে। কারো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, কাজের লোকজনও নেই। বলুন। গলা শুনে সে পেছনে ফিরে দেখলো সাথীলেখা দরজায় দাঁড়িয়ে। হলুদ শাড়ি হলুদ জামার সঙ্গে খোলা চুলে দারুণ দেখাচ্ছে ওকে, কিন্তু মুখে একটুও আলো নেই। আপনার সঙ্গে কথা বলতে এলাম। বলুন। আজ কোনো ট্রেনের টিকিট নেই। ব্ল্যাকে অবশ্য পাওয়া যাচ্ছিল, কিন্তু আমি ওভাবে কিনতে চাই না। কেন? কাজটাকে অন্যায় বলে মনে করি। তাহলে? আগামীকালের রাজধানী এক্সপ্রেসের টিকিট পেয়েছি। ওহ, একটা দিনই তো, কোনো রকমে থেকে যান।
দিদি আগামীকাল সকালে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছেন। ভালোই তো। আমার কিসে ভালো হয় সেটা আপনাকে বুঝতে হবে না। স্বাতীলেখা ফোঁস করে উঠল। আমি এখানে ওসব কিচ্ছু করাতে চাই না। আমি বুঝতে পারছি না এরকম সিদ্ধান্ত নিলে এখানে এলেন কেন? কলকাতায় ফিরে যেতে পারতেন। দিদিকে বললে তিনি হয়তো রেগে যেতেন, কিন্তু জোর করে নিয়ে আসতে নিশ্চয়ই পারতেন না। জয়দীপ বিরক্ত হয়ে বলল। তখন আমার মাথা কাজ করছিল না। আপনি কি না বলে চলে যাবেন? হ্যাঁ। কিন্তু কেন? এ উত্তর আপনাকে এখনই দিতে পারবো না। বেশ, তাহলে রাজধানী এক্সপ্রেস ছাড়ার মিনিট 15 আগে স্টেশনে চলে যাবেন। আমি গেটের সামনে আপনার জন্য অপেক্ষা করব। আপনি তো 1,00,000 টাকা পেতে উদ্যোগী হয়েছেন বলে কানে এলো। টাকাটা না নিয়ে চলে যাবেন? এবার এতক্ষণে ছোট্ট হাসির আওয়াজ হলো। গায়ে মাখল না জয়দীপ। সাইকেল চালাতে গেলেও ওটা শিখতে হয়। আমি যা নই তার চেষ্টা করে কিছুটা হতে পারি, কিন্তু তার জন্য সময় দরকার। রাতারাতি আমি পেশাদার গোয়েন্দাদের হার মানিয়ে আপনার জামাইবাবুকে খুঁজে বের করব, এটা হতে পারে না। তাহলে দায়িত্ব নিয়েছিলেন কেন? টাকার লোভ নিশ্চয়ই মনে ছোবল মেরেছিল। যাক, স্বীকার করলেন শেষ পর্যন্ত। অমিতাভদাকে আপনি কখনোই খুঁজে পেতেন না। আমি জানি। কি জানেন? আমার ক্ষমতা কতটুকু তা আমি জানি। আপনি কিচ্ছু জানেন না। স্বাতীলেখা ছটফটিয়ে উঠল। এবার আপনি নিচে চলে যান। ঠিক আছে। জয়দীপ ঘুরে দাঁড়ালো। পেছন থেকে স্বাতীলেখা বলল, একটা অনুরোধ করব, যাওয়ার আগে কখনোই দিদির সঙ্গে ঝগড়া করবেন না। ওকে বুঝতে দেবেন না যে আপনি চলে যাচ্ছেন। নিজের ঘরে ফিরে এলো জয়দীপ। এখন সে যদি হোটেলে চলে যায় তাহলে তো পত্রলেখার সঙ্গে সরাসরি সংঘাতে চলে যাবে। অতএব আগামীকাল পর্যন্ত তাকে এখানেই থাকতে হবে অভিনেতা হয়ে। স্বাতীলেখার কথা সে ভাবল। দিদিকেও পছন্দ করে না। কেন? ও কি সন্দেহ করে অমিতাভর নিরুদ্দেশের ব্যাপারে পত্রলেখার হাত আছে? যে সন্দেহটা স্বাভাবিকভাবে মনে দানা বাঁধছিল, ও সেইটাই ভাবছে। আর সেই কারণেই গতকাল স্বাতীলেখা অশোক রায়ের সঙ্গে দেখা করেনি। অমিতাভকে নিশ্চয়ই খুব শ্রদ্ধা করত স্বাতীলেখা, তাই দিদির কার্যকলাপ ও মেনে নিতে পারছে না। দরজায় শব্দ হলো। জয়দীপ খাটে শুয়েছিল, উঠে বসে বলল, কাম ইন। দরজা খুলে পত্রলেখার চোখ থেকে গগলস সরালেন। এখন তার পরনে নীল রঙের দারুণ ছাটের স্কার্ট। বললেন, আরে আরে বিশ্রাম করুন। না না, আমি টায়ার্ড নই। আমি এসেছিলাম আপনাকে কংগ্রাচুলেট করতে। কেন? বাহ, পাক্কা গোয়েন্দার মতো অশোক রায়কে জেরা করে ভয় পাইয়ে দিয়েছেন আপনি। অশোক আমাকে টেলিফোন করেছিল। প্রচন্ড নার্ভাস হয়ে গিয়েছে বেচারা। আমি তো তেমন কিছু বলিনি। যা বলেছেন তাতেই মাথা খারাপ হয়ে গিয়েছে ওর। আমি ভেবেছিলাম আপনি বিরক্ত হবেন। আশ্চর্য, যা স্বাভাবিক আপনি তাই করেছেন। অমিতাভ না থাকলে সবচেয়ে বেশি লাভবান তো আমার হবার কথা। আমাকেও আপনার প্রশ্ন করা উচিত। হেসে ফেলল জয়দীপ। ধরুন আপনাকে প্রশ্ন করে আমি কোনো ক্লু পেলাম, সেই মতো এগিয়ে আবিষ্কার করলাম অমিতাভবাবু খুন হয়েছেন এবং সেই খুনের জন্য দায়ী আপনি, তাহলে? আপনার 1,00,000 টাকা আপনি পেয়ে যাবেন। কিন্তু আমার যা শাস্তি তা হবেই। খুন করলে সেটা হওয়াই উচিত। কিন্তু কোনো খুনি চায় না যে তার শাস্তি হোক। চায় না এ কথা ঠিক, কিন্তু ধরা পড়ে গেলে আর কি করা যাবে? তার চেয়ে আমাকে তদন্ত করতে নিষেধ করাটা বুদ্ধিমানের কাজ হবে, তাই না? দায়িত্ব যখন দিয়েছি তখন এত দেরিতে নিজের বুদ্ধির পরিচয় দিয়ে লাভ কি? তা এই সন্ধেবেলায় এখানে বসে থেকে কি করবেন? চলুন গান শুনে আসি। গান? কোথায়? দরবারে, যেখানে অমিতাভ গান শুনতে যেত। থাক, আমি এই কাজটা করব না বলে ঠিক করেছি। ঠিক করেছেন? কখন? আজ দুপুরেও আপনি অশোককে জেরা করেছেন। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি আমার দ্বারা এর সমাধান সম্ভব নয়। এত তাড়াতাড়ি হতাশ হচ্ছেন কেন জয়দীপ? কলকাতা গিয়ে আপনি কি করতে পারেন? কেউ আপনার জন্য চাকরি নিয়ে সেখানে বসে নেই। কিন্তু তদন্তের পাশাপাশি আপনি আমার কাছে চাকরিও করতে পারেন।
চাকরি? হ্যাঁ, আমার ক্যাটারিং ব্যবসাটা ভালো চলছে। এটিকে আরো বাড়াতে চাই। মিস্টার দের বয়স হয়েছে। ওর পক্ষে বেশি দিন সক্রিয় থাকা সম্ভব নয়। আপনি ২-৩ মাসে ওর কাছে কাজটা বুঝে নিন। ট্রেনিং পিরিয়ড শেষ হলে আপনাকে আমি ৫,০০০ টাকা করে মাইনে দিতে পারি। তাহলে তো আমাকে দিল্লিতে থাকতে হয়। একজন বেকার মানুষের পক্ষে চাকরি পেলে যেকোনো শহরেই তার নিজের শহর হওয়া উচিত। কিন্তু ক্যাটারিং এর ব্যবসা? একজন ইঞ্জিনিয়ার যদি এই ব্যবসায় নেমে খুশি হয়, তাহলে আপনার আপত্তির কি কারণ থাকতে পারে? আর সেই ফাঁকে আপনি তদন্তের কাজও চালিয়ে যদি সফল হন, তাহলে তো সোনায় সোহাগা। আমাকে ভাবতে দিন। কি বুড়োদের মতো ভাবতে বসবেন? চলুন তৈরি হয়ে নিন। আমি মিনিট ১৫ সময় দিচ্ছি। পত্রলেখা বেরিয়ে গেলেন। জয়দীপ লক্ষ্য করল পত্রলেখা এ ঘরে আসেন বটে, কিন্তু কথা বলেন দরজায় দাঁড়িয়ে, বসেন না। কিন্তু এখন কি করা যায়? ৫০০ থেকে ৫,০০০। এখানে যখন রান্না হয় তখন খাওয়া ফ্রি। সে যদি এ বাড়িতে থাকে তাহলে থাকাটাও। না, সেটা সম্ভব হবে না। মাকে নিয়ে আসতে হবেই। দিল্লিতে কি অল্প টাকায় ঘর ভাড়া পাওয়া যায়? কিন্তু সাথী লেখা, তাকে কি বলবে সে? আশ্চর্য! বলতেই যে হবে তার কি কোনো মানে আছে? ওর প্রতি তার কোনো দায় নেই? এটুকু ভাবতেই মনে স্বস্তি এলো। দায় নেই বলা চলে? সে তো কথা দিয়েছে ওকে কাল কলকাতায় নিয়ে যাবে। চাকরির লোভে সে এখানে থেকে যাচ্ছে। সাদিলেখার ঠোঁটের বেঁকা হাসিটা যেন স্পষ্ট দেখতে পেল জয়দীপ। নিশ্চয় চাকরির লোভ তার আছে। এমএ পাশ করে সে চিরকাল বেকার হয়ে বসে থাকতে পারে না। আর এই কাজটায় কোনো ২ নম্বরই ব্যাপার নেই। লোক দিয়ে রান্না করিয়ে ঠিক সময়ে অফিসে অফিসে পাঠিয়ে দেয়া, এতে তো অন্যায় নেই। পত্রলেখার গাড়িতে উঠে বসতেই আরাম লাগলো। শীতাতপ নিয়ন্ত্রিত বলেই নয়, আসনটিও খুব আরামের, যেন ফুলের পাহাড়ে ডুবে যাওয়া। দারুণ সেজেছেন ভদ্রমহিলা। গাড়ি চালাতে চালাতে জিজ্ঞাসা করলেন, হিন্দি গান আপনার ভালো লাগে? জয়দীপ বলল, গান ভালো হলে খারাপ লাগার তো কোনো কারণ নেই। আমি পুরোনো মেলোডির কথা বলছি না। এই যে এখনকার র‍্যাপ জাতীয় ব্যাপার, যাকে গান বলে চালানোর চেষ্টা হচ্ছে। শরীর দোলাবার সুযোগ তৈরি করে দিতেই সেগুলো। কিছু কিছু খারাপও লাগে না। আপনি নাচতে পারেন? হেসে উঠল জয়দীপ। জবাব দিল না। তার মানে আপনি মোটেই আধুনিক নন। গাড়ি পার্ক করে ওরা যে বাড়িটিতে ঢুকলো, সেখানে সম্ভবত সব রকমের দোকান এবং রেস্টুরেন্ট রয়েছে। দোতলার একটা দরজা খুলে পত্রলেখায় এগোতে জয়দীপ সুন্দর একটি নারী কণ্ঠের গান শুনতে পেল। সম্ভবত ৫০-এর দশকের হিন্দি জনপ্রিয় গান গাইছেন মহিলা। এটি একটি বার কাম রেস্টুরেন্ট। টেবিলগুলোকে কেন্দ্র করে চেয়ার সাজানো। হালকা নীল আলোয় চারপাশ মায়াময়। একপাশে ডায়াস, সেখানে গায়িকা দাঁড়িয়ে। পত্রলেখা একটি টেবিলে পৌঁছে বললেন, অমিতাভর সঙ্গে এসে এই টেবিলে বসেছি একসময়। বসুন। ওরা বসল। জয়দীপ দেখল এই সন্ধেবেলায় দর্শকের সংখ্যা খারাপ নয়। এরা সবাই পান করছেন। এই সময় বেয়ারা এলো। পত্রলেখা জিজ্ঞাসা করল, কি নেবেন? হুইস্কি চলবে? না না, কোল্ড ড্রিঙ্কস তো পাওয়া যায়। নিশ্চয় যায়। অমিতাভও তাই খেত। বেয়ারাকে তাই দিতে বলে সে অবাক হলো। সম্ভবত খুব কম লোকই এখানে এসে মদ্যপান করে না। সে বলল, ম্যাডাম, শুধু কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা নিষেধ হয়ে গিয়েছে। তার মানে? কিছু মনে করবেন না, একটা কোকা কোলা নিয়ে কেউ যদি এখানে ১ ঘন্টা বসে থাকে, তাহলে ব্যবসা কি চলতে পারে? আপনিই বলুন। কিন্তু এতদিন তো তাই দেওয়া হতো। আমার হাজব্যান্ড এখানে প্রায়ই আসতো গান শুনতে। আর সে হার্ড ড্রিংক করতো না। তার মানে আমাদের চলে যেতে হবে? না ম্যাডাম, আপনি কোল্ড ড্রিঙ্ক খেতে পারেন, কিন্তু বিয়ারের দাম দিতে হবে। মাই গড! যাও, তাই নিয়ে এসো। লোকটি ঝুঁকে সেলাম জানিয়ে চলে গেল। পত্রলেখা বললেন, আইনত এটা করতে পারে না। এটা শুধু বার নয়, রেস্টুরেন্টও। অমিতাভবাবু একদম মদ্যপান করতেন না? আমি কখনো করতে দেখিনি। মেয়েটার গলা ভালো। পত্রলেখা ডায়াসের দিকে তাকালেন। বেয়ারা ২টো গ্লাসে ঠান্ডা পানীয় ঢেলে নিয়ে এলো।
ম্যাডাম, একটা কথা বলবো? কি ব্যাপার? আপনি বললেন আপনার হাসব্যান্ড এই রেস্টুরেন্টে এসে ড্রিংক করতেন না। হ্যাঁ, ও হিন্দি গান শুনতে ভালোবাসতো এবং কোকা-কোলা বা পেপসি খেত। হ্যাঁ, ওকে নিয়ে একসময় কোনো প্রবলেম হয়েছিল, তাই না? তুমি জানলে কি করে? তখন পুলিশ এসেছিল এখানে। এখন কি সব মিটে গেছে? এ কথা কে বলল তোমাকে? সাহেব অনেকদিন পরে গতকাল গান শুনতে এসেছিলেন। নতুন নিয়মের কথা শুনে একটু রাগ করেছিলেন। তারপর আপনাদেরই মতো হুইস্কির দাম দিয়ে কোকা-কোলা খেয়েছিলেন গান শুনতে, শুনতে। ওকে দেখে মনে হয়েছিল সেই সব ঝামেলা হয়তো মিটে গেছে। পত্রলেখা উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, "কিরকম দেখতে লোকটা? ও যে আমার হাসব্যান্ড, তা তুমি কিভাবে জানলে? টেল মি।" এ সময় একজন স্টুয়ার্ড এগিয়ে এলো। "ম্যাডাম, এনি প্রবলেম?" পত্রলেখা বললেন, "হ্যাঁ, আমি একটা ডেফিনিট ইনফরমেশন চাই। দয়া করে আপনি অফিসে আসুন। এখানে উত্তেজিত হয়ে কথা বললে অন্য কাস্টমাররা ডিস্টার্বড হবে। আসুন ম্যাডাম।" পত্রলেখায় এগিয়ে যেতে জয়দীপ তাকে অনুসরণ করল। তার কেবলই মনে হচ্ছিল এই বেয়ারার পক্ষে ভুল করা স্বাভাবিক ব্যাপার। কিন্তু পত্রলেখা এত উত্তেজিত হচ্ছেন কেন? ম্যানেজার বসেছিলেন টেবিলের ওপাশে। পত্রলেখা ঘরে ঢুকেই বলল, "আমি আপনার টেলিফোন ব্যবহার করতে পারি? পুলিশকে ফোন করা এখনই দরকার। কি হয়েছে বলুন, প্লিজ।" জয়দীপ এগিয়ে গেল। মোটামুটি ঘটনাটা খুলে বলল সে। এবার ম্যানেজার নার্ভাস হয়ে যাওয়া বেয়ারাকে জিজ্ঞেস করল, "তোমার কিসে মনে হলো কাল যে লোক কোকা-কোলা খেয়ে গেছে এখানে, সে আর ওর হাসব্যান্ড একই লোক? গায়ে পড়ে এরকম মারাত্মক স্টেটমেন্ট দিয়ে বসলে। তুমি প্রমাণ করতে পারবে? বলো পারবে?" লোকটি মাথা নাড়ল। "না।" ম্যানেজার ধমকালেন। "তাহলে আগ বাড়িয়ে বলার কি দরকার ছিল?" লোকটা মাথা নিচু করল। তার ওপরওয়ালার ইঙ্গিত বোধহয় সে বুঝতে পেরেছিল। ম্যানেজার বললেন, "ম্যাডাম, আমরা খুবই দুঃখিত। এরকম টাচি ব্যাপার, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। ও কাকে দেখতে কাকে দেখেছে আর তাই বলে ফেলেছে।" পত্রলেখা মাথা নাড়লেন। তারপর জয়দীপের দিকে তাকালেন। জয়দীপ বুঝতে পারল পত্রলেখা ম্যানেজারের কথা বিশ্বাস করছেন না। সে বলল, "কিছু যদি মনে না করেন, আমি বেয়ারাকে কয়েকটা প্রশ্ন করতে চাই।" ম্যানেজার বলল, "করুন, করুন। আমার কি আপত্তি?" জয়দীপ জিজ্ঞাসা করল, "আপনি এখানে কতদিন কাজ করছেন?" ৩ সাল। বাহ! গতকাল এক ভদ্রলোক এখানে এসে ঠান্ডার অর্ডার দিয়েছিলেন। আপনি নতুন নিয়মের কথা বলায় হুইস্কির দাম পেয়েছেন, তাই তো? জি। আমরাও আজ তাই দিয়েছি, ঠিক? জি। এর আগে কবে কেউ এখানে এসে কোল্ড ড্রিংক খেয়েছে? কেউ, কেউ এসে চায়, কিন্তু হুইস্কির দাম দিতে হবে শুনে চলে যায়। কাল যে ভদ্রলোক কোকা-কোলা খেয়েছেন, তিনি এর আগে এসেছেন? বেয়ারা ম্যানেজারের দিকে তাকালো। জয়দীপ বলল, "তোমার কোনো ভয় নেই, বলতে পারো।" "হ্যাঁ সাহেব, উনি মাঝে মাঝেই গান শুনতে আসতেন। মাঝখানে অনেক দিন আসেননি।" এই সময় পত্রলেখা জিজ্ঞাসা করলেন, "ওকে কিরকম দেখতে বলো তো?" লোকটি বর্ণনা করল। পত্রলেখা চোখ বন্ধ করলেন। জয়দীপের মনে হলো যে ছবি সে ও বাড়ির দেয়ালে দেখেছে তার সঙ্গে বর্ণনার মিল আছে। সে জিজ্ঞাসা করল, "সাহেব কখন এসেছিলেন?" "এই সময়ে।" "ওর সঙ্গে কেউ ছিল?" "না।" "কি পরেছিলেন উনি?" "শার্ট প্যান্ট।" "কতক্ষণ ছিলেন?" "১ ঘন্টা। মিস সুনিতার গান শেষ হতেই উনি বিল পে করে চলে যান।" "মিস সুনিতা? ইনি কি আগেও গাইতেন?" এবার ম্যানেজার বললেন, "স্যার, আপনি কিন্তু অকারণে আমাদের স্টাফদের জড়াতে চাইছেন। এই ভদ্রলোকের ব্যাপারটা কি জানতে পারি?" "নিশ্চয়ই। ইনি এই ভদ্রমহিলার স্বামী। অবশ্য দুজন যদি একই মানুষ হন। ওর নাম অমিতাভ মুখার্জি। মিস্টার মুখার্জি গত ৩ মাস ধরে নিখোঁজ। পুলিশ অনেক চেষ্টা করেও ওর ট্রেস পায়নি। আমরা ধরে নিচ্ছিলাম উনি মারা গিয়েছেন। হঠাৎ এখানে এসে জানতে পারলাম গতকাল উনি এখানে এসেছিলেন। আপনার এখানে ৩ মাস আগে উনি প্রায়ই আসতেন গান শুনতে। কিন্তু এই দুজন যে একই মানুষ তা নাও হতে পারে।" "সম্ভব, কিন্তু বর্ণনা মিলে যাচ্ছে। আপনার বেয়ারাও আইডেন্টিফাই করছে।
আপনার কাছে একটা অনুরোধ করছি। যদি ওই ভদ্রলোক আবার এখানে আসেন তাহলে চটপট মিসেস মুখার্জিকে টেলিফোনে খবরটা দেবেন। আপনার সঙ্গে কার্ড আছে? পত্রলেখাকে প্রশ্ন করতে তিনি পুতুলের মতো ব্যাগ থেকে কার্ড বের করে টেবিলে রাখলেন। ম্যানেজার সেটা তুলে নিয়ে দেখতে দেখতে প্রশ্ন করলেন, মিস্টার মুখার্জি কেন এরকম করছেন? জয়দীপ বলল, সেটা তিনিই বলতে পারেন। দেখুন মশাই, আপনারা যদি কথা দেন এর মধ্যে পুলিশের কোনো ভূমিকা থাকবে না, তাহলে উনি এলেই আমি জানিয়ে দেব। কিন্তু পুলিশের ঝামেলায় আমি জড়াতে রাজি নই। জয়দীপ কথা দিল। তারপর পত্রলেখাকে নিয়ে বেরিয়ে এলো। আচমকা যেন একদম পাল্টে গেছেন পত্রলেখা। এমনকি হাঁটতেও যেন কষ্ট হচ্ছিল। মুখ সাদা হয়ে গিয়েছে। ভদ্রমহিলা প্রচণ্ড নার্ভাস হয়ে গিয়েছেন বোঝা যাচ্ছিল। এই অবস্থায় ওকে গাড়ি চালাতে দেওয়া ঠিক হবে না। জয়দীপ এই কথা বলতেই পত্রলেখা মাথা নাড়ল। না না, কিচ্ছু হয়নি আমার, গাড়ি চালাতে পারবো না কেন? গাড়িতে উঠে স্টিয়ারিং ধরে কিছুক্ষণ বসে থাকলেন পত্রলেখা। আশ্চর্য ব্যাপার। জয়দীপ বলল, লোকটার কথা কি নির্ভরযোগ্য? এসব ক্ষেত্রে ওদের ভুল হয় না জয়দীপ, চেহারাটাও তো মিলিয়ে দিল। তাহলে তাহলে অমিতাভ মারা যায়নি, এখনো এই দিল্লিতেই আছে। কিন্তু কেন? আমি জানি না জয়দীপ। ও যেদিন নিখোঁজ হয়েছিল সেদিন খুব অসহায় বোধ করেছিলাম, অভিমানও হয়েছিল, কিন্তু আজ প্রচণ্ড অপমানিত বোধ করছি। মাথা নাড়লেন পত্রলেখা। যাকগে, আপনার সন্দেহভাজনদের লিস্ট থেকে তাহলে আমি আর অশোক বাদ পড়লাম। মানে? ও না থাকলে আমি বেশি উপকৃত হতাম, সেই সঙ্গে অশোক, তাই না? কিন্তু দেখা যাচ্ছে ওকে আমরা সরাইনি। তাহলে নিজেদের উপকৃত করার বাসনা আমাদের ছিল না। গাড়ি চালু করলেন পত্রলেখা। খানিকক্ষণ চুপচাপ যাওয়ার পর পত্রলেখা বললেন, ভাবতেই পারছি না, একটা লোক তার ব্যবসা ছেড়ে আমাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে এই শহরে গোপনে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কেন? একটা কথা জিজ্ঞাসা করছি। মিস্টার মুখার্জি যাওয়ার সময় সঙ্গে কিরকম টাকা পয়সা নিয়েছিলেন? ব্যাংক থেকে কিছু তোলেনি। ব্যবসার ক্যাশ টাকাও ঠিক আছে, হয়তো অ্যাকাউন্টের বাইরেও কিছু টাকা রেখেছিল। তার পরিমাণ কত আমি জানি না। এই 3 মাসে ওকে নিশ্চয়ই খরচ করতে হয়েছে। ফিরে না আসা পর্যন্ত তো টাকা লাগবে। যদি সেই অ্যারেঞ্জমেন্ট করে উনি নিখোঁজ হন, তাহলে বুঝতে হবে এটা হঠাৎ হয়নি। এতদিন মনে হতো হঠাৎই হয়েছে। হয় উধাও হয়ে গেছে সংসার ত্যাগ করে, নয়তো কেউ ওকে খুন করেছে। কিন্তু কাল সন্ধেবেলায় যদি ও গান শুনতে দরবারে গিয়ে থাকে, তাহলে বুঝতে হবে এসবের পেছনে ওর কোনো মতলব আছে। উনি কলকাতা যেতে পারেন। জয়দীপের মনে পড়ল ট্রাভেল এজেন্সির লোকটি বলেছে অমিতাভর টিকিট নিয়ে গিয়েছিলেন। অন্যান্য বারের মতো কলকাতার টিকিট বাড়িতে পাঠাতে নিষেধ করেছিলেন তিনি। 3 মাস আগে কোনো যাত্রী ট্রেনে উঠেছিলেন কিনা তার প্রমাণ এখন পাওয়া প্রায় অসম্ভব। না গিয়ে যদি টিকিট ফেরত দিয়ে থাকেন, তাহলে কি এখনো কম্পিউটারে তার রেকর্ড পাওয়া যাবে? ভদ্রলোকের মধ্যে নিশ্চয়ই অস্থিরতা ছিল। নইলে নিউ দিল্লি স্টেশনে গিয়ে তিনি সময় কাটাতে চাইবেন কেন? মনের মধ্যে তোলপাড় না হলে মানুষ অস্বাভাবিক আচরণ করে না। গাড়ি থেকে নেমে সোজা উপরে চলে গেলেন পত্রলেখা। যাওয়ার আগে কাজের লোকদের বলে গেলেন তাকে যেন একটুও বিরক্ত করা না হয়, এমনকি অশোক রায় এলেও নয়। তাহলে 1,00,000 টাকা এ বাবদ আর পাওয়া গেল না। পত্রলেখা নিশ্চয়ই স্বামীকে খুঁজে বের করতে আগ্রহী হবেন না। জয়দীপ অনেকক্ষণ ধরে অমিতাভকে নিয়ে ভাবল। মানুষটার এই অদ্ভুত আচরণের কোনো যুক্তি খুঁজে পাচ্ছিল না। যেদিন নিখোঁজ হয়েছেন তার পরের দিন কলকাতা যাওয়ার টিকিট ছিল অমিতাভর। ধরা যাক উনি কলকাতায় গিয়েছিলেন। সেখানে আত্মীয় স্বজন বলতে স্বাতীলেখা এবং তার মা ছিল। তার কলকাতা যাওয়ার কারণ কি হতে পারে? কাজে কর্মে হলে মিস্টার দে নিশ্চয়ই জানতেন। তাহলে বেড়াতে গিয়েছিলেন? কলকাতায় গেলে ওর পক্ষে স্বাতীলেখার সঙ্গে দেখা করা খুবই স্বাভাবিক। স্বাতীলেখা তখন হাসি খুশি অজয় ভার্মা ওরফে বিজয় গুপ্তার সঙ্গে প্রেমে মশগুল। জামাইবাবুকে স্বাতীলেখা শ্রদ্ধা করত। স্বাতীলেখা সম্পর্কে অমিতাভ একটু দুর্বল ছিল।
হঠাৎ মাথার ভেতরে কিছু একটা যেন জানান দিল। অশোক রায়ের কথায় এরকম একটা হালকা ইঙ্গিত ছিল না? কিন্তু স্বাতীলেখা ভালোবাসতো তার বিজয় গুপ্তাকে। বয়স্ক জামাইবাবুর দিকে তার মন যাওয়ার কথা নয়। দুই বোনের বিপরীত স্বভাবের জন্য অমিতাভ শ্যালিকা সম্পর্কে খানিকটা দুর্বল হতে পারে। কিন্তু আজ বিকেলেও স্বাতীলেখা অত জোর দিয়ে তার জামাইবাবু সম্পর্কে মন্তব্য করল কেন? কেন সে গোড়া থেকে জয়দীপকে তদন্তের ব্যাপারে উৎসাহী হতে ইঙ্গিতে নিষেধ করছিল? স্বাতীলেখার সঙ্গে কি অমিতাভর যোগাযোগ আছে? আর এমন যদি হয় সে যোগাযোগের কথা পত্রলেখা জানেন? মাথা গরম হয়ে গেল জয়দীপের। গল্পের গরুকে সে ভাবতে ভাবতে মগডালে তুলে দিয়েছে। পত্রলেখার যদি জানাই থাকে তাহলে তিনি জয়দীপের সঙ্গে খামোকা অভিনয় করতে যাবেনই বা কেন? এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দায়বন্ধন এর ৪র্থ পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। শেষ পর্ব আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।